সেইটাতে তোমার যে লিমিটের ধারণাটা কেমন বা কনসেপ্টটা কেমন, হ্যাঁ, সেটা আমরা করতেছিলাম। কিন্তু সেটাই মূলত আমরা বুঝতেছি যে ওয়ান আর এর উপরে যে লিমিটের কনসেপ্ট আর ইসের যে লিমিটের কনসেপ্ট, মূল পার্থক্যটা কোথায়, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে মূল পার্থক্যটা কোথায় আমরা মোটামুটি অলরেডি আমার ধারণা তোমরা বুঝে ফেলছো। তো মূল পার্থক্য কোথায় বলো দেখি? হ্যাঁ, ধরো R2-তে বা তোমার ইসে আর রিয়েল নাম্বারের উপর আর R2-তে বা একটা প্লেনে অথবা R3 হোক, কোনো সমস্যা নেই, বা R4 হোক, যে কোনো আর এন ডাইমেনশন হোক, লিমিটের মূল পার্থক্যটা কি? হ্যাঁ, কি ইমরান সাহেব? স্যার বলবো? হ্যাঁ, আমি তো বলতেছি স্যার, ওয়ান ডাইমেনশন বা আর এর ক্ষেত্রে স্যার কোনো একটা বিন্দুতে স্যার দুইটি পথে স্যার আগানো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর স্যার প্লেনের ক্ষেত্রে R2 এর ক্ষেত্রে স্যার কোনো একটা বিন্দুতে স্যার ইনফাইনাইট সংখ্যক পথে আমরা যেতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনফাইনাইট পথে, ইনফাইনাইট সংখ্যক ওয়ে আছে তোমার অ্যাপ্রোচ করার, তাই না? সেটা হচ্ছে মূল পার্থক্য তোমার। তাহলে এখন এখানে লিমিট, ওখানে যেমন আর এ তোমার রিয়েল নাম্বারে লিমিট এক্সিস্ট হতে হলে মানে দুই পথে যে যদি একই তোমার লিমিট হয়, তাই না, লিমিটিং ভ্যালু হয়, সেটা আমরা বলতাম যে গণিতের ভাষায় বলতাম লেফট আর তোমার রাইট, নাকি? লিমিট, রাইট হ্যান্ড লিমিট। কিন্তু এইখানে কিন্তু আর ওটা বলতে পারবা না। তো মূল জিনিসটা হচ্ছে এখানে। তো এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, মানে কোথায় তোমার। আর আমরা এখানে দেখবো বিরাট একটা তোমার পার্থক্য আছে। তোমরা এটা পড়ছো, একটা থিওরাম ছিল মনে আছে, ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো আমার ধারণা, যে একটা ফাংশন যদি কোনো একটা বিন্দুতে তোমার ডিফারেন্সিয়েবল হয়, সে অবশ্যই ওই বিন্দুতে কি হবে বলো দেখি? মনে আছে? কে বলতে পারবে? কন্টিনিউয়াস। হ্যাঁ, সে অবশ্যই ওই বিন্দুতে কি হবে? কন্টিনিউয়াস হবে আর এর উপরে। কিন্তু এই জিনিসটা এসে দেখবো যে তোমার R2-তে প্লেনে বা R3 আর এন যাই বলো, এখানে কিন্তু এই থিওরামটা সত্য না তোমার। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট যে একটা বিন্দুতে ডিফারেন্সিয়েবল হলে আর এর উপরে অবশ্যই ওই বিন্দুতে তোমার কন্টিনিউয়াস হতো, ঠিক আছে? আর আমরা জানো উল্টাটা হতো না। তোমরা দেখছো যে কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু ডিফারেন্সিয়েবল হলে অবশ্যই কন্টিনিউয়াস হলো। কিন্তু এখানে এসে দেখবো যে এই যে তোমার এখানে ডিফারেন্সিয়েবল মানে তোমার অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভ, যে কোনো একটা বিন্দুতে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট, কিন্তু তারপরেও কিন্তু সে তোমার কন্টিনিউয়াস হয় না, সেটা আমরা দেখব। এটা হচ্ছে মূল পয়েন্ট আর কি, সত্য কথা এখানকার তোমার। তা আমরা প্রথমে আমরা যেহেতু এটা অলমোস্ট তোমরা বুঝে ফেলছো, আমি খালি একটু একটা জিনিস দেখাচ্ছি যে তোমার লিমিটের ডেফিনেশনটা আমরা কেমন করে লিখব। হ্যাঁ, আমরা কিন্তু এখানে এই যে নেইবারহুডটা আমি ব্যাখ্যা করছিলাম, এটা কিন্তু তোমার সার্কুলার ডিলেটেড নেইবারহুড, সার্কুলার ডিলেটেড ডেল্টা নেইবারহুড, তাই না? কারণ আমরা অনেক সময় ব্যয় করছি এটাকে বোঝার জন্য, অনেক অনেক সময়। অবশ্যই আমি আমার ধারণা কিছুটা অবশ্যই তোমাদের উপকার হয়েছে। আসলে এই কনসেপ্টটা একটু কঠিন প্রথমে, বারবার প্র্যাকটিস করবো, যত প্রত্যেক দিন মনে হবে নতুন তুমি যদি স্টাডি করো। তাহলে আমরা কিন্তু বলছিলাম যে একটা বিন্দুতে একটা ফাংশন, তোমার একটা ফাংশনের লিমিট এক্সিস্ট বা একটা লিমিট আছে কিনা সেটা দেখার জন্য ওই বিন্দুতে ফাংশনটা ডিফাইন কি ডিফাইন না সেটা কিন্তু ডাজ নট ম্যাটার। হ্যাঁ, তাহলে কিন্তু একটা জিনিস অবশ্যই হতে হবে যে এই এফ তাহলে বলছে লেট এফ বি এ ফাংশন ডিফাইন অ্যাট লিস্ট ওয়ান সাম ডিলেটেড নেইবারহুড অফ এক্স নট। এটা কিন্তু এই এক্স নট কিন্তু অবশ্যই কি আমাদের এই এক্স নট কিন্তু তোমার একটা পয়েন্ট এক্স নট কমা ওয়াই নট, এটাকে আমরা একটু অন্যরকম করে লিখবো, নাহলে কনফিউজ হবে। এই যে তাহলে আমরা কিন্তু এই ওয়ান আর এর ক্ষেত্রে আমরা কিন্তু অন্যভাবে লিখছিলাম, লেট এফ বি এ ফাংশন ডিফাইন এ নেইবারহুড অফ এক্স নট এক্সেপ্ট পসিবলি এক্স নট বলছিলাম, মনে আছে কিনা, তাই না? এক্সেপ্ট পসিবলি এক্স নট মানে এক্স নটে হতেও পারে না হতে পারে। এই ডিলেটেড মানে কি ওই বিন্দুকে বাদ দিয়ে দাও, একই কথা। কিন্তু তুমি যেভাবে লেখো কোনো সমস্যা নেই, এটা কিন্তু বুঝতে হবে। তুমি এইভাবে কিন্তু লিখতে পারো, লেট এফ বি এ ফাংশন ডিফাইন অ্যাট লিস্ট ওয়ান নেইবারহুড অফ এক্স নট এক্সেপ্ট পসিবলি এক্স নট, একই কথা কিন্তু। অথবা ডিলেটেড নেইবারহুড অফ এক্স নট। ডিলেটেড নেইবারহুড আমরা জানি যে নেইবারহুড
কিন্তু ওই বিন্দুটা, যে বিন্দুটাকে কেন্দ্র করে নেইবারহুড, সেই বিন্দুটাকে বাদ দিয়ে, সেই বিন্দুটাকে রিমুভ করে, সেই বিন্দুটাকে ডিলিট করে দিয়ে, এই জন্য নাম হচ্ছে ডিলেটেড নেইবারহুড। এই লেখাটা তোমার শিখতে হবে, কিন্তু তোমার মতো করে লেখা শেখা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে নাকি? এটাকে ধরো আমরা একটু অন্যরকম করে লিখবো। এইখানে এই নোটেশনটা, এই পয়েন্টটাকে আমরা আমরা তো সব সেভারাল ভেরিয়েবল বলছি, কিন্তু আমরা টু ভেরিয়েবলের উপর আমাদের জোর। আমি একটু জাস্ট এই জিনিসটাকে করতেছি। ধরো ধরো লিমিটের ডেফিনেশন আমি তো বলছিলাম, সেভারাল ভেরিয়েবল বা টু ভেরিয়েবলস যাই বলো, আমরা বলবো যে লিমিট, আমি দেখাচ্ছি বোর্ডটা, আমি একটু লিখি তারপরে, লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন, ধরো টু ভেরিয়েবলস, সরি তো দেখা যাচ্ছে না, এই যে, তাহলে একটু চেঞ্জ করে লিখবে, এটা লিমিট অফ ফাংশন অফ, আমরা টু ভেরিয়েবলস, কিন্তু সব একই জিনিস, 3 ভেরিয়েবল, 4 ভেরিয়েবল, n ভেরিয়েবল পর্যন্ত, সেভারাল ভেরিয়েবলের জন্য লিমিট অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস। ঠিক আছে, আমরা টু ভেরিয়েবল, তাহলে এলডারে বড় দি আর লিখলাম না আমি, দি লিমিট। হ্যাঁ, এটা কিন্তু তোমার মূল আমাদের যে পয়েন্টটা, ধরো আমরা কিন্তু এরকম করে লিখতে পারি যে প্রথম শর্ত কিন্তু এইটা, যে কমপক্ষে যে বিন্দুতে তুমি লিমিট বের করতে চাচ্ছ, কমপক্ষে তার একটা ডিলেটেড নেইবারহুড ওই এফ ফাংশনটাকে কিন্তু ডিফাইন্ড হতে হবে। হ্যাঁ, তাহলে আমরা অথবা এক্সেপ্ট পসিবলি আমরা বলছিলাম, তাহলে আমরা বলছি লেট, ধরো এফ বি এ, আমি একটু লিখছি, এর কারণ আছে, লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড, এটা কিন্তু মিনিমাম শর্ত। এই কথা না না বলে তুমি যদি ডিফাইন দেওয়া, ডেফিনেশন দেওয়া শুরু করো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড, কেমন করে লিখবো, যে ডিফাইন অন সাম, এটা সুন্দর লিখছে, অন সাম, ডিলেটেডই লিখি কারণ আগে তো এইটাই লিখি এখন, অন সাম ডিলেটেড এই নেইবারহুডকে আমি একটু সংক্ষেপে লিখলাম এনবিডি, তোমরা কিন্তু পুরা লিখতে হবে পরীক্ষার খাতায় এনবিডি। হ্যাঁ, ডিলেটেড নেইবারহুড, ডিলেটেড, এটা টি না, ডিলেটেড নেইবারহুড অফ, এইখানে একটু চেঞ্জ করবো, এই পয়েন্টটাকে আমরা এরকম করে লিখবো যে এক্স নট কমা ওয়াই নট, নাহলে কনফিউজিং। এই যে একটা এটাকেই বই ধরছে, কিন্তু এক্স নট, এই যে ভেক্টর চিহ্ন দিছে ওরা, মানে আর টু এর একটা পয়েন্ট, যেহেতু আমরা টু ভেরিয়েবল ডিফাইন করছি, তাই না? এরকম চেহারা হবে না একটা অর্ডার পেয়ার, নাকি? ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ধরো এরকম লিখতেছি, তুমি এরকম লিখতে পারো যে এক্সেপ্ট পসিবলি এফ বি এ ফাংশন ডিফাইন্ড অন এ নেইবারহুড অফ এক্স নট কমা ওয়াই নট এক্সেপ্ট পসিবলি এক্স নট ওয়াই নট, একই কথা। তাহলে আমরা এখানে বলবো যে লিমিট, তাহলে এখানে আমাদের তাহলে লিমিট কিন্তু লিমিট এরকম এক্স ওয়াই টেন্স টু এক্স নট ওয়াই নট। ঠিক আছে, ধরো এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এল, এটা আমরা বলবো। যে প্রোভাইডেড বলো বা যাই বলো, যে আমরা ইফ বলতে পারি, যদি ইফই বলি, এখানে ইফ লিখি যে ইফ ফর ইচ, একই ডেফিনেশন, যে ফর ইচ এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কি ছিল মনে আছে, দেয়ার এক্সিস্টে ডেল গ্রেটার দ্যান 0, আমরা এটা অনেক করছি, যে সাস দ্যাট, হ্যাঁ সাস দ্যাট, যে কেমন হতে হবে, যে ইফ এরকম যদি হয়, ইফ কি হতে হবে তোমার, ডিলেটেড নেইবারহুড 0, এইখানে একটু খালি চেঞ্জ আছে, কেমন করে দিবা এখন, ওই যে নরম করে দিতে পারো অথবা এরকম করে দিতে পারো, কিন্তু যে আমরা এরকম করে লিখি সেটা বোঝানোর জন্য তোমাদের এরকম করে লিখছি। এই যে দেখো, এটা দিলে কিন্তু অ্যাবসলিউট ভ্যালু দিতে পারো, মানে ডিসটেন্স। ঠিক আছে, এরকম করে লিখতে পারো, বইয়ের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই যে ডেল আমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখলাম। হ্যাঁ, আর হচ্ছে তোমার এই যে দেন
দেন তোমার হচ্ছে কি হবে, আমাদের যেটা ছিল এটা অবশ্যই তোমার এফ অফ এক্স ওয়াই মাইনাস এল লেস দেন এপসিলন। এই যে কনফিউজ হওয়ার কিছুই নেই, কিন্তু এখানে কিন্তু ডাবল দাগ দিয়ে লিখতে পারতে তুমি যদি একটা পয়েন্টকে চিন্তা করতে। ঠিক আছে, এটা মানে কিন্তু ডিস্টেন্স, এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্স। এটা তোমরা জানো যে কেমন ডিস্টেন্সে, যে রুট ওভার এক্স মাইনাস এক্স নট ওয়াই মাইনাস ওয়াই, রুট ওভার এক্স মাইনাস এক্স নট এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট এর হোল স্কোয়ার। ঠিক আছে না, নাকি বুঝতে পারোনি? প্রশ্ন আছে কারো? শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আমি এখানে খালি একটু চেঞ্জ করে লিখছি, ওই বইয়ের মতো লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে ওই এখানে এক্স নট লিখছিল বই, কিন্তু এক্স নট মানে কিন্তু তার দুটো কোঅর্ডিনেট আছে, এক্স নট কমা ওয়াই নট, কারণ বই হচ্ছে জেনারেলাইজ ডেফিনিশন দিছে যে 3 ডাইমেনশনের জন্য, 4 ডাইমেনশনের জন্য, n ডাইমেনশনের জন্য তুমি যে ডাইমেনশনে ধরবা, তখন যদি 3 ডাইমেনশন হয় তাহলে এক্স নট ওয়াই নট জেড নট, যদি n ডাইমেনশন হয় এক্স নট ওয়াই নট এত এত পা, তাহলে এক্স অন নট ওয়াই অন এক্স টু নট, এরকম করে। তাহলে আমরা এটা কোনো কোনো সমস্যা নেই, তোমাদের মাসুম স্যার অবশ্যই ডাবল দাগ দিয়েই দিছে, কোনো সমস্যা নেই। আমি বললাম মানে সেই ডাবল দাগ মানে আমরা কিন্তু দেখাইছিলাম এইটা, আমরা কিন্তু ডিফাইন করছি সার্কুলার নেইবারহুড দিয়ে। ঠিক আছে, এটাকে কিন্তু তোমার রেক্ট্যাঙ্গুলার নেইবারহুড দিয়েও ডিফাইন করা যায়, ইকুইভ্যালেন্ট। কারো কোনো প্রশ্ন আছে? আশা করি থাকার কথা না প্রশ্ন। এটা কিন্তু এই যে আমরা যদি এখানে দেখাই একটু, এই যে দেখো তোমাদের জাস্ট এই জিনিসটাই করছে, এই যে এখানে এক্স নট মানে কিন্তু এইটা, হ্যাঁ এই যে এক্স নট, এই যে এক্স এক্স নট দিচ্ছে, এই এক্স মানে কিন্তু দেখো একটু বোল্ড করে লিখছে না, এক্স মানে ভেক্টর, এই এক্স মানে এক্স কমা ওয়াই, এই এক্স নট মানে হচ্ছে এক্স নট কমা ওয়াই নট, একটু কনফিউজিং। এই এক্স দেখো একটু ভেক্টর আকারে লিখছে, এখানে যেন কোথায় বলছে আমি দেখলাম, বলে দিছে বোধহয় সম্ভবত। হ্যাঁ স্যার উপরের দিকে ছিল। হ্যাঁ, উপর দিকে কোথায় জানি বলে দিছে না, কোথায় জানি এই যে এখানে বলা আছে, এই যে তাই না, এই যে দেখো এক্স মানে তুমি যদি 3 ডাইমেনশন ধরো এক্স ওয়াই জেড, এই এক্স মানে এক্স ওয়াই, এক্স নট মানে এক্স নট ওয়াই নট। হ্যাঁ, আসলে না আমরা এই নোটেশনটাই ব্যবহার করবো, এটা বেশি, কারণ আমরা 2 ভেরিয়েবলে সবসময় আছে, এই যে এটা মানে নর্ম, এই যে হ্যাঁ একই কথা। তাহলে আশা করি বুঝতে পারছো। আর এইখানে সদীপ যেটা বললো, ধরো এই যে এখানে একটা ব্যাপার হচ্ছে, তোমার এখানে একটা লিমিট চেক করা মানে তাকে তোমাকে অবশ্যই কি করতে হবে, আমি এটা বলছি দেখো। তার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে ধরো এই যে অঙ্কটা দেওয়া আছে, এই যে ধরো তোমাকে যদি বলি যে 0,0 বিন্দু, কারণ কি আমরা কিন্তু R2 তে আছি, তাহলে R2 একটা পয়েন্ট বা একটা বিন্দু মানেই কিন্তু তোমার মাথায় সবসময় সে কিন্তু একটা অর্ডার পেয়ার, মানে R2 তে তুমি যে কোনো একটা বিন্দু নিলে কিন্তু, এটা তো বোঝো তোমরা নাকি, সবাই তো বোঝার কথা অবশ্যই। R2 তে যে কোনো একটা তুমি পয়েন্ট যদি নাও, মানে কি তার একটা এক্স কোঅর্ডিনেট আছে, একটা ওয়াই কোঅর্ডিনেট আছে। তাহলে আমরা এখানে তাহলে দেখো খেয়াল করে দেখো যে এই যে 0,0 যদি বসায় দাও, এই কিন্তু আনডিফাইন্ড 0,0 তে, সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ডিফাইন্ড হোক আর না হোক 0,0 বিন্দুতে কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে এখানে ধরো এই কথাটা বুঝতে হবে তোমাকে, ধরো এই যে একটু দুই একজন একটু লিখতে ভুল করছে, একই এই যে বলছে যে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0, এটা তো মানো তোমরা নাকি, এটা তো পড়ছো। ধরো এই এক্স অ্যাক্সিসের উপরে তোমরা পড়তে না, আমরা ছোটবেলায় পড়ছি যে মুখস্থ করতাম আর কি, কি জানি এক্স অ্যাক্সিসের উপর কোটি শূন্য, তাই না, আর ওয়াই অ্যাক্সিসের উপর ভুজ শূন্য, নাকি মনে আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সেই জিনিসটাকে অ্যাপ্লাই করছে। কিন্তু তুমি যদি ধরো বলো যে তুমি যদি এই অ্যালং এক্স অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যদি আসো, এখানে কিন্তু সবসময় তোমার ওয়াই 0, কারণ কি এক্স অ্যাক্সিসের উপর একটা বিন্দু নিলে তার খালি এক্স স্থানাঙ্ক আছে, ওয়াই স্থানাঙ্ক তো উপরে নিচে উঠতে হবে, তখন হবে। সেই জন্য কিন্তু এই কথা বলছে যে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো কিভাবে অঙ্ক করে, একটা আমি খালি দেখাই দিলে বুঝতে পারো, খুবই সুন্দর লিখছে বই, যে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0। এটা আমরা কনফার্ম করলাম, যেহেতু তুমি এক্স অ্যাক্সিস বরাবর হাঁটতেছো, একটা পিঁপড়া যদি ধরো একটা এই এক্স অ্যাক্সিস বরাবর চলে, তার কিন্তু কোনো ওয়াই কোঅর্ডিনেট নেই, তাই না, অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই অ্যালং দ্য এক্স অ্যাক্সিস বরাবর এই ফাংশনটার চেহারা কেমন হবে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। এক্স থাকবে, ওয়াই 0, এই দেখো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, আরো এক লাইন বেশি লিখছে, এফ এক্স, এই যে ওয়াই 0 হয়ে গেছে, যেহেতু আমরা অ্যালং দ্য এক্স অ্যাক্সিস যাচ্ছি, তাহলে আমরা ফাংশনাল ভ্যালু বের করে ফেললাম। ধরো এই যে ওয়াই 0 এখানেও 0, মানে গোটা জিনিসই 0 হয়ে গেল।
তাহলে এখন খেয়াল করে দেখো খালি লিমিট কার উপরে নিচ্ছি বলো দেখি, এক্স এর উপরে খালি নিচ্ছি কেন? কারণ কিন্তু এই ফাংশন এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই হয়ে গেছে তোমার, কারণ যেহেতু ওয়াই 0 তাহলে এই ফাংশনটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ওয়াই, শুধু এক্স টেন্স টু 0 নিচ্ছি। তাহলে এখন নিজেই 0, তাহলে কোনো তো এই নেই, চেঞ্জ নেই এই, ঠিক আছে। আবার বলতেছে দেখো অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস এক্স ইকুয়াল টু 0 দাজ এফ অফ এক্স ইকুয়াল টু তোমার এই যে একই জিনিস ওয়াই অ্যাক্সিস এ এক্স 0 এই যে। তাহলে আমরা দেখতেছি যে তুমি যদি এক্স অ্যাক্সিস বরাবর 0 0 0 দিকে আসো, 0,0 0 বলা মানে কিন্তু এখানে 0,0 এক্স অ্যাক্সিস বরাবর যদি তুমি 0,0 দিকে আসো তাও তার ফাংশনাল ভ্যালু 0, মানে লিমিটিং ভ্যালু 0 হচ্ছে। ওয়াই অ্যাক্সিস বরাবরও যদি আসো, এই যে তোমাকে অ্যারো দিয়ে দেখাইছে, কিন্তু এই অ্যারো কিন্তু বাইরের দিকে, এই অ্যারো কিন্তু এই যে তুমি আসতেছো এইদিকে আসছো, দুটাই কিন্তু তোমার 0 0। এখন বলতেছে সদীপ যেটা বললো, আসলে তো এই দুই দিকে আসলে তার তোমার হবে না, তুমি তো অসংখ্য পথে আসতে পারো, ইনফাইনাইট নাম্বার অফ পথ। এখানে খালি সরল রেখায় দেখাইছে, তুমি এই যে ধরো একটা পরে একটা অঙ্ক করতে দিছিলাম, তুমি প্যারাবলিক ওয়েতে আসতে পারো, তুমি প্যারাবলিক আসবে এমন কোনো কথা নেই, এরকম আঁকা বাঁকা পথেও আসতে পারো, যে কোনো পথে আসতে পারো তুমি, যে কোনো পথে আসো না কেন একই যদি হয় তখন লিমিট এক্সিস্ট। তাহলে এখানে ধরো আসলে লিমিট এক্সিস্ট না প্রমাণ করা, তোমাকে এমন একটা পথ খুঁজে বের করে, এরা একটা পথ খুঁজে বের করছে y ইকুয়াল টু 2x, বলছে দেখো অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু 2x, কারণ এটা খুব সহজ আমরা জানি তো, y ইকুয়াল টু mx মানে 2, তাহলে মোটামুটি এখানে বোঝা যায় যে একটা সরল রেখা আঁকার জন্য কয়টা বিন্দু লাগে বলো দেখি, কে বলতে পারবে? তুমি যদি একটা সরল রেখাকে নির্দিষ্টভাবে আঁকতে চাও কয়টা বিন্দু হলে আঁকতে পারবা? স্যার দুইটা। হ্যাঁ, দুইটা বিন্দু, মানে মিনিমাম একটা বিন্দু হলে কিন্তু আঁকা যায় না। তাহলে এই দেখো এই সরলরেখা আঁকার কৌশল কি, তবে তুমি নিশ্চিত যে 0 0 এর আছে, তাহলে 0 0 আর একটা বিন্দু নেবা, এক্স এর মান যদি 1 হয় ওয়াই এর মান হবে 2, তাহলে মোটামুটি মনে করবে এখানে আঁকা এই যে 1 2। তুমি যদি এই সরলরেখাটারে এইখান দিয়ে এঁকে দাও তাহলে কিন্তু বুঝবে তুমি বুঝতে পারো না, তুমি যদি এখান দিয়ে এঁকে দাও তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। এক্সাক্ট হওয়ার দরকার নেই, তোমাকে অবশ্যই এটা ই করতে হবে, এই যে বোঝাই যাচ্ছে যে এই মাস অর্ধেকের উপর দিয়ে যাবে, এটা মানে কত উপর দিয়ে যাবে সেটা আমরা বলতে পারবো না, তাহলে মনে মনে জাস্ট 1 2 বসালে এই। তাহলে দেখো এই 2x বরাবর এই অ্যালং দ্য লাইন 2x এই বরাবর যদি আমরা আসি, আসলে এটাও কিন্তু ওয়াই যে, তাহলে কি y ইকুয়াল টু 0 মানে কিন্তু x অ্যাক্সিস, এটাকে তুমি কিন্তু এরকম করেও লিখতে পারো যে অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু 0 মানে কিন্তু তুমি x অ্যাক্সিস বরাবর আসছিস। তুমি যদি লেখো এখানে অ্যালং দ্য লাইন x ইকুয়াল টু 0 মানে হচ্ছে তুমি x0 মানে y অ্যাক্সিস, তুমি তো পড়ছি ছোটবেলায় আমরা x ইকুয়াল টু 0 মানে y অক্ষ আর y ইকুয়াল টু 0 মানে x অক্ষ। হ্যাঁ, তাহলে এই কথাটাকে এইভাবেও লেখা যায় কিন্তু, তাহলে অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু 2x, তাহলে মানে কি y কে তুমি 2x দ্বারা রিপ্লেস করে ফেলতেছো কিন্তু সব, মানে এই যে ফাংশনটা তখন ইন্ডিপেন্ডেন্ট অফ y হয়ে যাবে, মানে সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাবে কিন্তু, আসলে এটা হচ্ছে মেইন কনসেপ্ট, যে আমি এই টু ভেরিয়েবলসকে সিঙ্গেল ভেরিয়েবল বানায় ফেলছি, মানে একটা এই ডিরেকশন যদি ফিক্সড করে ফেলি এই যে, তাহলে এখানে দেখো y ইকুয়াল টু 2x বসাইছে, তারপরে ওখানে এই যে আমাদের যে মূল ইকুয়েশন ছিল এখানে বসাই দিছে, দিয়ে এই পর্যন্ত আসছে। এইভাবে যদি বুঝতে না পারো এরকম করে লিখবা, এই যে এই পর্যন্ত আসার পর লিমিট x টেন্স টু 0 তোমার এই যে এই হতে লিখবা, তাহলে এখানে 2/5 হবে। তাহলে আমাদের আর কোনো চেক করারই দরকার নেই, তোমার আসলে এই 3টে চেক করারও দরকার নেই, তুমি যদি এখান দিয়ে একটা চেক করতে ধরো যে কোনো একটা x অ্যাক্সিস বরাবর আর y ইকুয়াল টু 2x বরাবর করেই তুমি কমেন্ট করে দিতে পারবা যে তুমি এই অ্যালং দা x অ্যাক্সিস অ্যালং দা y অ্যাক্সিস, হ্যাঁ সেই এই পথ এর একটা আর এর একটা, এই পথে আসলে তোমার হচ্ছে লিমিটিং ভ্যালু 2/5 আর এইখানে আসলে হচ্ছে যে কোনো একটাতে 0, তাহলে তুমি এখানেই কমেন্ট করে দিতে পারবা, কিন্তু এই যে এটা আর কোনো করার দরকারই নেই। অথবা তুমি খালি যদি এই নিচের এই দুটো নিতে যে y ইকুয়াল টু -x বরাবর তুমি যদি এই পথে আসো আর যদি এই পথে আসো, দেখো y ইকুয়াল টু -x একইভাবে করছে, তখন হচ্ছে তোমার লিমিটিং ভ্যালু কত হয়েছে এখানে করা আছে বোধহয় -1/2 হয়েছে। তো একই স্টাইলে করতে হবে কিন্তু এই স্টাইলটা বেশি ভালো বোধহয়, জাস্ট এখানে লিখে যে অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু 2x, এখানে ঢুকলে অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু 2x দাস f অফ x ইকুয়াল টু এরকম করে বের করবা, তখন করে তারপরে এই লিমিট x টেন্স টু 0 বের করবা। এই তাহলে জাস্ট যে কোনো দুটো নিতে হবে তোমার, মানে যে অসমান,
প্রমাণ করার জন্য। তাহলে এই যে, তাহলে এখানে বলছে যে এখন তুমি ওই কমেন্ট করতে পারে দিস ডিফারেন্ট মোডস অফ দ্য অ্যাপ্রোচ আর এরা যদি লিখছে কমেন্ট কোথায় জানি লেখা আছে, সমস্যা নেই। তো এটা কি বুঝতে পারলে, কারো সমস্যা আছে? হ্যালো স্যার হ্যাঁ এখানে y equals to y কেন ধরছি আমরা? হ্যাঁ সিঙ্গেল ভ্যালু বানানোর জন্য? সিঙ্গেল ভ্যালু বানানোর জন্য না, তোমার লিমিটেড ডেফিনেশন হচ্ছে, লিমিটেড ডেফিনেশন হচ্ছে তুমি যে কোনো পথে আসতে পারো। তুমি এই যে আমরা যখন ধরো আমরা যখন খালি রিয়েল নাম্বারে ছিলাম তখন তো ধরো এই জিরো বিন্দুর কাছে কি এই ডান দিক থেকে আর বাম দিক থেকে আসতে পারতাম, কিন্তু আমরা এখন তোমার R2 প্লেনের উপরে আছে, R2 তে একটা প্লেনে আছি, একটা প্লেনে ধরো কত ভাবে জিরোর দিকে আসতে পারি? অসংখ্যভাবে আসা যায়। অসংখ্য ভাবে আসতে পারি। লিমিট এক্সিস্ট হবে যদি অসংখ্য ভাবে আসার পর সব সময় একই লিমিটিং ভ্যালু হয়। তাহলে এখন আমরা ধরো এটাকে মিথ্যা প্রমাণ করব, তাহলে তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে কোন দুই পথে সত্য না। এখন তুমি মনে করবা কেমন করে এটা পারবো, সেটা তোমাকে প্র্যাকটিস করেই বুঝতে হবে। হ্যাঁ, মানে বোঝানোর জন্য ওরা এরকম অঙ্ক দিছে যে আমরা যদি এই পথে আসি আর যদি এই পথে আসি, দেখলাম যে এই পথে আসলে 0 হচ্ছে লিমিটিং ভ্যালু, আর y = 2x বরাবর এই পথে আসলে তোমার সিঙ্গেল ভেরিয়েবল বানানোর জন্য কিন্তু এই পথ ধরিনি, কারণ আমি এই পথে আসতে পারি। তো এই পথ ধরলে অটোমেটিক সে সিঙ্গেল ভেরিয়েবল হয়ে যাচ্ছে, কারণ আমরা y কে রিপ্লেস করেছি 2x দিয়ে। বুঝতে পারলে? হ্যালো, জি স্যার। না আমরা এই পথে আসতে পারি সেটা ধরার ফলে অটোমেটিক তোমার সিঙ্গেল ভেরিয়েবল হয়ে গেল। আমি একটা অঙ্ক করে দেবো যে কেমন করে এই হবে, এই যে দেখো। তাহলে তোমাকে জাস্ট করতে হবে। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। তাহলে কেমন করে আমরা করব? যদি এই অঙ্কটা প্রশ্ন আসে যে এক্সামিন করো যে এই বিন্দুতে তোমার লিমিট এক্সিস্ট কিনা, ঠিক আছে, যদি তোমার লিমিট এক্সিস্ট হয় কিনা, যে লিমিট এক্সিস্ট কিনা তোমার, তখন তুমি কি করবা? এরকম তোমাকে ওই 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 পথ তোমার মনে রাখতে হবে যে কোন পথে গেলে তোমার হবে না। হ্যাঁ, এটাকে আরো এইটাকে ধরো তুমি যদি অনেক করা যেত, তুমি যদি এই অঙ্কটাকে y = mx বসাই দিতে, তাহলে দেখতে যে এম এর উপর ডিপেন্ড করতো তোমার। এই যে ইটা লেখা আছে, যেমন এখানে আমি যে কমেন্টটা খুঁজতেছিলাম, যে সুন্দর কমেন্ট লিখছে এখানে, যে এখানে এরকম উই হ্যাভ শোন দ্যাট নট অল পাথস টু 0 0 yield the same limiting value। তাহলে এই যে কোনো দুটোকে চুজ করে যে খালি বলবা যে এই যে উই হ্যাভ শোন দ্যাট, অল পাথস লেখার দরকার নেই, জাস্ট এই যে এত yield the not yield the same limiting value। তখন এরকম ইট ফলোজ দ্যাট এফ ডাজ নট হ্যাভ এ লিমিট অ্যাট, এই যে এই কমেন্টটা লিখে দিলে হবে। আর তুমি যদি দুটো পথ ধরো, মানে টু পথস, উই হ্যাভ শোন দ্যাট নট টু পথস টু 0, 0, দুটো পথ দেখালেই হয়ে যাবে, কিন্তু আমাদের সব দেখানোর কোনো দরকার নেই। তোমরা অনেকে সব কটা দেখাই দিচ্ছ, এই জন্য আমি বলছি যে উই হ্যাভ শোন দ্যাট নট টু পাথস টু 0, 0 yield the same limiting value, so it follows that f does not have a limit at 0, 0। ঠিক আছে নাকি বুঝতে পারোনি? কারো প্রশ্ন আছে? একটা অঙ্ক ভালো করে বুঝতে হবে, তাহলে যে কোনো অঙ্ক করতে পারবা তুমি। স্যার হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার আমরা যদি ইন জেনারেল যদি y = mx দিয়ে হ্যাঁ তাও করতে এটা, পারবা, তাহলে হ্যাঁ তাও এটা হবে, এই অঙ্কটা হবে। y = mx ধরলে m চেঞ্জ করলে তোমার হবে, সেটা আমি দেখাচ্ছি, সেটাও হবে, কোনো সমস্যা নেই। সেটা আমি বললাম, ধরো এখানে যেমন করছে, এটাকে করছে, ধরো এই যে y = mx, লেখাটা একই স্টাইলে লিখবা, তাহলে সুবিধা। হ্যাঁ তুমি একটু এখন মিউট করে রাখো, একটু নয়েজ হচ্ছে তোমার ওখান থেকে, হ্যাঁ মিউট করো, আমি বলতেছি। হ্যাঁ এই যে দেখো y = mx এই পথে ধরছে, এটাই কিন্তু হবে না, এটাই কিন্তু 0 হয়ে গেছে y = mx ধরলে। আমি ধরো দেখাচ্ছি, এটাকেই দেখাচ্ছি, একটাই ভালো করে দেখাই, এই অঙ্কটাই দেখাই। ধরো y = mx হলে কি হতো, মাইদুল সাহেব বলো দেখি। আমি এটা করে দেখাচ্ছি, ধরো
ওটা দাদা বললো, হ্যাঁ সুন্দর এটা। আমি এটা বের করছি। তাহলে ধর অঙ্কটা আমি লিখতেছি যে এরকম যদি অঙ্কটা থাকলো, এক্সামিন দ্য লিমিট, এরকম ধর অঙ্কটা আমি একটা প্রবলেম লিখতেছি, ধরো প্রবলেম, ধরো এক্সামিন দ্য লিমিট, যা খুশি লিখলাম সমস্যা নেই, এক্সামিন দ্য লিমিট at 0 0 of the function, মানে বলছে জিরো বিন্দুতে লিমিট এক্সিস্ট কি এক্সিস্ট না সেটাই বলছে। অফ দ্য ফাংশন, ফাংশন জানি কত ছিল, অফ দ্য ফাংশন ধরো এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত ছিল, এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব, তারপরে কত ছিল ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ধরো এরকম এরকম ছিল, যদি এরকমই আছে তাই না। তাহলে আমরা এরকম করে লিখতে পারি অ্যালং দ্য লাইন, তোমরা যেটা বলতেছে, ধরো ও যেটা বললো যে ধরো এর সলিউশন করার সময় সব সময় ধরো এটা লিখে নিতে হবে, আমি লিখতেছি না, যে গিভেন দিয়ে এই প্রবলেমটা লিখে নিতে হবে, ধরো গিভেন এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু তোমার এটা দেওয়া আছে, আমি লিখলাম না, আর এই যে প্রবলেমটা লিখতে হবে সবসময়। এরপরে আমরা বলবো যে অ্যালং দ্য লাইন, ধরো অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে। y ইকুয়াল টু এম এক্স যদি দাও তাহলে তোমার কি হবে, অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু এম এক্স, তাহলে এখানে তোমার কি হবে যে ধরো দাস বা এখানে শেষ করে দিই আমরা বাক্য, সমস্যা নেই। অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু এম এক্স, তাহলে কি হবে, ধরো এফ অফ এক্স ওয়াই সমান সমান কি বসাইছো, বা তুমি একটা লাইন একটা বেশি লেখো, এক্স ওয়াই সমান সমান এফ অফ এক্স ওয়াই কে বসাইছি আমরা এম এক্স, তারপরে ধরো এখানে তাহলে এখানে ফাংশনে বসাই দিতে হবে, আমাদের ফাংশন ওয়াই জায়গায় এম এক্স বসাই দিতে হবে, তাহলে কত হবে দেখো যে এক্স এম এক্স বসালে কি হবে, এম এক্স স্কয়ার এক্স স্কয়ার হয়ে যাবে, তারপরে আছে এম কিউব এক্স কিউব হয়ে যাবে বোধহয় না, কিউ এক্স কিউব হবে, দেখি তারপরে কি হয়, এটা তো বোধহয় হবে না সম্ভবত, অসুবিধা নেই, সরি এক্স স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার, যদি ভুল নয়, ঠিক আছে, ভুল আছে নাকি, ঠিক আছে বোধ হয় নাকি, উপরেটা জি স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এখানে ধরো তাহলে আমরা করতে পারতাম, ধরো কি করতে পারবা, এক্স স্কোয়ার পর্যন্ত কাটা যাবে বোধ হয় তাই না, তাহলে এক্স থেকে যাবে, ঝামেলা আছে একটা, এরকম হচ্ছে না একেবারে, হ্যাঁ হচ্ছে না এটা এক্স্যাক্টলি তোমার, আরে এম কিউব এখানে একটা এক্স থেকে যাবে, সমস্যা নেই, দেখা যাক দেখি কি হয়, এখানে যদি ভুল না হয় এরকম হবে তাই না, না ঠিকই আছে, সমস্যা নেই, ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে বোধ আশা করা যায়, তুলে দিতে হবে যদি ভুল না হয়, এখানে একটা দাও যে দেয়ার ফোর, আমরা যদি ক্যালকুলেশন করছি তো অতএব এটা পাচ্ছি আমরা, এ পর্যন্ত ঠিক আছে না, দেখি এক্স স্কোয়ার কেটে গেছে, এক্স স্কোয়ার কেটে গেছে, এক্স স্কোয়ার দিয়ে কেন কাটতে পারলাম, নিশ্চিত যে এক্স স্কোয়ার জিরো না, এক্স স্কোয়ার এক্স জিরো না কিন্তু, তাহলে এখানে ধরো এখন আমরা কি করতে পারি দেখো, এখন এখন কি নিতে হবে, যেহেতু আমাদের এক্স শুধু, তাহলে তোমাকে নিতে হবে যে লিমিট এক্স টেন্স টু জিরো তোমার, তাই না, যে লিমিট ধরো এক্স টেন্স টু জিরো, ধরো তাহলে কি হবে, লিমিট এক্স টেন্স টু জিরো নিলে কি হবে তোমার, m by 1 plus তোমার এই যে আমাদের অঙ্কটা লিখি যে এফ অফ এক্স ওয়াই ছিল আমাদের মূল, তাই না, তাহলে এখানে যদি এম কিউব জিরো হয়ে যাবে তাই না, এই এম প্লাস 1 ভাগ এম স্কোয়ার, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এই যে তুমি যদি এটা কার উপর ডিপেন্ড করতেছে, যে এম এর উপর ডিপেন্ড করতেছে, তুই লিমিটিং তুমি ধরো এম চেঞ্জ করো কথার কথা, ধরো দেখো দেখো এবার আমি দেখাই যে ব্যাখ্যা করে দেখাই তাহলে বুঝতে পারো, ধরো আমরা নিছিলাম কি, আমরা অ্যালং দা ওয়াই ইকুয়াল টু এম এক্স নিছিলাম, তাহলে ধরো এম এর মান যদি 1 হয়,
তাহলে এই সরল রেখা বরাবর তখন তখন লিমিটিং ভ্যালু কত হবে বলো দেখি? এম এর মান যদি 1 হয় তখন তখন কত হবে দেখো, আমরা জেনারেলি করছি কিন্তু তখন হবে ধরো হাফ। যদি ধরো এই বরাবর যেতাম, ধরো y ইকুয়াল টু 2x, ধরো m এর মান যদি 2 হতো মানে কি তখন তো তুমি অ্যালং দা y ইকুয়াল টু 2x যেতে, তাই না? দেখা যাচ্ছে না, দাঁড়াও, এই যে 2x যেতে, তাই না? m এর মান তখন কি হতো বলো দেখি? 2/5। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তুমি যদি m কে চেঞ্জ করো মানে কি m এর উপর ডিপেন্ড করছে না ভ্যালু। জি স্যার। এই যে x y যদি তুমি নাও তাহলে কত হবে, আমি একটু ভালো করে লিখলাম, কত 5/2 বললে না, আমি দেখলাম না, 2 দুগুণে 4 হয় যে উপরে 5 হবে বোধহয়, 2/5 স্যার। সরি 2/5, হ্যাঁ 2/5 হবে, সরি 2/5। হ্যাঁ 2/5। তাহলে কি হচ্ছে দেখো, মানে কি তুমি যদি তুমি তো বুঝতে পারছো y ইকুয়াল টু x মানে কোন পথ আর y ইকুয়াল টু 2x মানে কোন পথ, মানে কি তুমি পথ চেঞ্জ করলেই কিন্তু তার লিমিটিং ভ্যালু কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এরকম করে তুমি যদি কমেন্ট করে দাও তাহলে তাহলে কি লিমিট এক্সিস্ট না 0 0 বিন্দুতে, ঠিক আছে? নাকি প্রশ্ন আছে কারো? মানে এইখানে এটা যদি করে যে তুমি আর তোমাকে তখন বলতে হবে, ধরো এই কমেন্টটা ধরো এখানে লেখা আছে, আমি লিখছি না, এখানে কোথাও কমেন্ট লেখা আছে একটাতে, দেখো এই যে আমি বলতেছি, এই যে এটাতে কোনো ডিপেন্ড করছে না, কোথায় যেন একটাতে লেখা আছে বোধহয় সম্ভবত যে এম এর উপর ডিপেন্ড করছে, তাই না? এই যে লেখা আছে, না লিখে দিচ্ছি আমি, কোথায় যেন লেখা আছে। স্যার আপনি আগের ক্লাসে বলে দিয়েছিলেন। হ্যাঁ বলে দিচ্ছি, আমার লিখে দিচ্ছি, একটা সমস্যা নেই, ধরো আমার এখানে লেখা আছে ভালো করে, আমি আমার আমি কেমন ইংলিশ লিখছি আমার নিজেরও মনে নেই, ধরো বলে যে এম অ্যাপ প্রসেস, এখানেও লেখা আছে সুন্দর করে, কোথায় আমি দেখছিলাম, কি কোথায় লেখা আছে ইমরান, আছে না, আছে নাকি পড়ছো? স্যার উপরের দিকে একটু কোথায় যেন লেখা ছিল, তাই না? এম এর কথাটা লেখা ছিল না, অসুবিধা না, তাহলে আমি লিখে দিচ্ছি, আমার কাছে লেখা আছে, আমি লিখছি, হ্যাঁ বোধহয় কোথায় জানি আছে, অসুবিধা না। তাহলে এই বইয়ে থাকলে অন্য কোনো তাহলে এরকম ধরো লিখতে পারি, এই যে দেখলাম আমরা, ঠিক আছে, দেখা যাচ্ছে না, আমি তাহলে এই কমেন্টটা লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা যে বুঝতে হবে যে কোনো ভাবে আমরা করতে পারি, এই কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আমি লিখে দিচ্ছি, সমস্যা না, একটা লিখে দিই, একটা ভালো করে দেখো, আরো চিন্তা করতে থাকো, আরো প্রশ্ন আছে কিনা, কোনো অন্য কারো প্রশ্ন আছে কিনা, যারা খালি কথা বলছো তারাই বলছো, হ্যাঁ অন্য যারা, হ্যাঁ তাহলে আমি কমেন্টটা একটু লিখি 1 মিনিট, তারপরে তোমারটা বলছি, ঠিক আছে? ধরো সিন্স, এই যে সিন্স the limit of the function f depends on the manner of approach, APPROA বোধহয়, সিএস approaches টু ধরো 0 0, এই যে এই কথাটা বুঝতে পারলে? আমি বোঝাই দিচ্ছি, সমস্যা নেই, দেখা যাচ্ছে না, সরি দেখা যাচ্ছে না। তাহলে আমরা এরকম করতে পারি যে therefore লিমিট তোমার কি ছিল, x y টেন্স টু আমরা কি 0 0, তাই না? f of x does not exist, ঠিক আছে? এই যে দেখো, এটা কিন্তু আমি কিন্তু এখানে তোমাদের, হ্যাঁ আমি তোমার প্রশ্ন নিচ্ছি, দাঁড়াও একটু এটা শেষ করি, তারপরে এটা কিন্তু আমি ব্যাখ্যা করলাম যে কেমন করে তোমার হয়, এখানে কিন্তু এইটুকু কিন্তু ব্যাখ্যা করছি যে কেমন করে, যে এম কে চেঞ্জ করলে কেমন করে লিমিটিং ভ্যালু চেঞ্জ হয়, এটা তোমার দেখান লাগবে না, তোমাকে বোঝার জন্য এটাই। তো এই লাইনের পরে কিন্তু এটাই, এই যে দেখো এই লাইনের পরে এটা, সিন্স দ্য লিমিট অফ দ্য ফাংশন এফ, এই যে ডিপেন্ডস, সরি এই দেখো, since the limit of the function f depends on the manner of approach of 0, আসলে y equal to x মানে একভাবে তোমার অ্যাপ্রোচ করছে 0 এর দিকে,
y ইকুয়াল টু 2x মানে কিন্তু কি অন্য ডিরেকশনে অ্যাপ্রোচ করতে, সেই জন্যই বলতে সিন্স দ্য লিমিট অফ দ্য ফাংশন f ডিপেন্ডস অন দ্য ম্যানার অফ অ্যাপ্রোচ টু জিরো, মানে কিভাবে মানে কোন পথে জিরোর দিকে আসতেছে তার উপরে ডিপেন্ড করছে। তার উপরে ডিপেন্ড করলে অবশ্যই আর লিমিট এক্সিস্ট হবে না। আমরা বলছিলাম লিমিট এক্সিস্ট হলে যে কোনো পথে আসুক না কেন একই হতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? সিন দ্য লিমিট অফ দ্য ফাংশন f ডিপেন্ডস অন দ্য ম্যানার অফ অ্যাপ্রোচেস টু 0 0। এই কারণে তোমার এই যে এই কথায় মাইদুলকে আমি লিখে দিছিলাম, তুমি বুঝতে পারোনি তোমার ইসে কমেন্টে, বুঝতে পারছো যে m চেঞ্জ করলে তোমার লিমিটিং ভ্যালু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কারো প্রশ্ন আছে? জি স্যার ঠিক আছে। এইবার জিনিয়া বলো, হ্যাঁ কি বলতেছিলে? স্যার এখানে এই যে দাগের ওপরে আর কি যে গোলটা করেছিলেন তার উপরে, হ্যাঁ এখানে এখানে হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে এম এর মানটা না বসায় ওপরের মানে যেটা আছে ওখানে বসাতে হবে না স্যার? কারণ এখানে কোথায়? তো আমরা এক্স এর 0 বিন্দুতে লিমিটটা বের করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এম এর মান তো এখানে বসানো না, না তুমি এটা তো জিরোর দিকে যাচ্ছ, কিন্তু সেই এই দেখো এটা মানে কি জিরোর দিকে যাচ্ছে। আসলে খেয়াল করে দেখো এখানে খালি এক্স, এটা বুঝতে পারছো কিনা, এক্স জিরো দিছি মানে অটোমেটিক কিন্তু ওয়াই ও জিরো। দেখো খেয়াল করে, কারণ ওয়াই এর সাথে এক্স এর রিলেশন কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স। খেয়াল করে দেখো এক্স যদি জিরো হয় ওয়াই ও কোন দিকে যাচ্ছে বলো দেখি? 0-র দিকে। হ্যাঁ জিরোর দিকে যাচ্ছে। এখানে মনে করো না যে তোমার আসলে এক্স কমা ওয়াই নেই, তা নেই, আসলে কিন্তু ওয়াইও আছে, কারণ আমরা এটাকে ডিডিউস করছি, তোমার এটাকে পাইছি ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরে। এখানে এক্স শুধু জিরো মানে কিন্তু ওয়াইও জিরো তোমার, মানে ইনহেরেন্টলি আছে। হ্যাঁ এইবার তোমার প্রশ্ন আছে, তুমি বলছো এখানে এম বসাবা জি স্যার। না, এখানে কেন? এখানে তো জিরোর দিকে আসার পরে সে ডিপেন্ড করছে। এখন তুমি এই এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরোর দিকে কোন পথে আসতেছো তোমার, সে ডিপেন্ড করছে এম এর দিকে। আমরা যে এখানে দেখালাম না তোমার যে বিভিন্ন তোমার এম এর জন্য এই এম চেঞ্জ করা মানে তুমি ওয়াই ইকুয়াল টু এক্স বরাবর আসতে পারো। এম এর মান যদি 2 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু 2x বরাবর আসতো। এম এর মান যদি 3 হয় ওয়াই ইকুয়াল টু 3x বরাবর আসতো। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? জি স্যার। হুম, আসলে এখানে একটা দিছি মানে আসলে কিন্তু দুটো আছে এখানে, কারণ আমরা এই রিলেশন থেকে এটাকে পাইছি। আর কারো প্রশ্ন আছে? প্রশ্ন করা খুব ইম্পর্টেন্ট। ইমরানের প্রশ্ন আছে নাকি? নেই স্যার। হ্যাঁ, এই বই পড়বা তোমরা একটু। আমারও আমি বলতে গেলে মাঝে মাঝে একটু ভুল বলি, কিন্তু খেয়াল করছো কিনা আমি নিজে আমার লেকচার যখন দেখি দেখি আমি মাঝে মাঝে ভুল বলে ফেলি একটু বলতে বলতে। হ্যাঁ তাহলে এখন আশা করি বুঝতে পারবা। তাহলে আমি আমি যেটা বলছি মানে একই স্টাইলে করার চেষ্টা করবা। আসলে এই ঘটনার ও যেটা বললো, এই যে দেখো এতে এম এর মান যদি 0 বসাও তুমি তাহলে ওয়াই ইকুয়াল টু এই বরাবর, ওয়াই এর মান যদি এম এর মান যদি 2 বসাও তাহলে এই পথে তুমি আসতিস। এম এর মান যদি তোমার এটা কত বসাতে হবে বলো দেখি? এম এর মান এম আনডিফাইন্ড বোধহয় ক্ষেত্রে না, -1 এই যে। তাহলে আমরা যে কোনো এই যে ধরো চার ভাবে দেখানো যাবে, যে কোনো তোমার দুটো পথে, তাহলে তুমি দুই ভাবে কমেন্ট করতে পারো। এখানে এরকম একটা কমেন্ট আছে যে উই হ্যাভ শোন দ্যাট নট two paths to 0 yields the same limiting value, so it follows that f does not have a limit at এত, অথবা f does not exist লিমিট ফর্মে দিয়ে আমি যেটা লিখে দিলাম, যে কোনো ভাবে লিখতে। এই বই অনেক সুন্দর লিখছে। আমি যখন আগে লেকচার দিছিলাম অন্য বই থেকে দিছিলাম, কারণ এই বই আমি জানতাম না। আমি যখন জাপানে যখন টিচিং অ্যাসিস্ট্যান্ট করছি তখন এক রাশিয়ান প্রফেসর এই বই পড়াতো, আমি এই বইয়ের প্রবলেম সলভ করে দিতাম ক্লাস। স্যার হ্যালো, হ্যাঁ বলো। এই যে বলো। এর মান যখন ইনফিনিটি তখন সোজা উপর দিকে, নিচের দিকে যখন আসবে তখন সেটার মান কি হবে? আসলে এম এর মান দিয়ে তুমি এটাকে ডিফাইন করতে পারো না। ট্যান তো আসলে আনডিফাইন্ড, এম এর মান দিয়ে তুমি এটাকে ডিফাইন করতে পারবা না। ঠিক আছে, এম এটাকে রিপ্রেজেন্ট করবে না তোমার এই রেখাটা। আমরা তো জানি কি ট্যান 90 ডিগ্রি কি তোমার আনডিফাইন্ড। হ্যাঁ, তাহলে এই যে তাহলে এটাকে তুমি ডিফাইন করতে পারবা না এম এর সাহায্যে, এরকম করে বলতে পারবা না। ওটাকে ডিফাইন করতে হলে তোমার ওয়াই ইকুয়াল টু মানে এক্স ইকুয়াল টু তোমাকে 0 বলতে হবে, তখন ওয়াই এক্সিস হবে তোমার। বুঝতে পারছো? এটা একটা লিমিটেশন ওয়াই ইকুয়াল টু এম এক্স এর। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? ওয়াই ইকুয়াল টু এম এক্স এর আমরা তো করতে পারবো না, এটা লিমিটেশন শুধু। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? সুন্দর প্রশ্ন করছে কিন্তু এটা। তখন তোমাকে অবশ্যই বলতে হবে
কিসেরটা বলতে হবে? হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। ইলেকট্রিসিটি চলে গেছে কে বললো? আমি আমার মোবাইল ডাটা থেকেই করলাম। হ্যাঁ, দেখা কানেকশনই হয়ে যায়নি আর কি, কয়েক সেকেন্ড থাকে বোধ হয়। হ্যাঁ, সেই। আর কারো প্রশ্ন কোনো? আর এতক্ষণে তো আমরা স্যার লিমিট স্যার ডাজ নট এক্সিস্টের করলাম। হুম। স্যার লিমিট এক্সিস্টের ক্ষেত্রে স্যার কি করব? হ্যাঁ, লিমিট এক্সিস্টের ক্ষেত্রে একটু কঠিন আছে, সেটা পরে আস্তে আস্তে। হ্যাঁ, এপসাইলন ডেল্টা যে ডেফিনেশন দিলাম না, এপসাইলন ডেল্টার যে ডেফিনেশন না জি স্যার। তোমার, ওটা দিয়ে করতে হবে, বুঝতে পারছো? সেটা একটা দেখাবো, একটা অঙ্ক আছে, একটু আস্তে ওটা। হ্যাঁ, এপসাইলন ডেল্টার যে অঙ্কটা আছে সেটার সাথে আমরা একটা প্রমাণ করব যে লিমিট তোমার সার্কুলার পথ ধরে আমরা করব। দাঁড়াও, ইলেকট্রিসিটি চলে গেছে, এখন এটাকে আপডেট করতে হবে না, কারণ এই হোয়াইট বোর্ডের কানেকশনও চলে গেছে। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, রোজ কারেন্ট চলে যায়। হ্যাঁ, দেখি এখন আমার ট্যাবের ভিতরে সেই ডাটাই আসে না মোবাইলের, কি ব্যাপার? কোথায় গেল? ঠিক আছে, এখন আমরা জাস্ট এই কন্টিনিউটিতে এই ধারণাটা, তাহলে আর কারো প্রশ্ন নেই না? ধরো কন্টিনিউটিতে এই ধারণাটা আমরা নিয়ে যাব। হ্যাঁ, একই জিনিস, তোমার কোনো সমস্যা নেই, যে একই কনসেপ্ট, সেইটাকে কি করব আমরা? আমার ট্যাবের ভিতরে এই সেরি আসছে না, লিখবো কি করে এখন? আরে এটা একটু মুশকিল একটা ব্যাপার। ওয়াইফাই হটস্পট, লেখাই মুশকিল এখন। শুনতে পাচ্ছ আমাকে না? হ্যালো, স্যার শোনা যাচ্ছে। জি শোনা স্যার, যাচ্ছে না? শুনতে পাচ্ছি। আমার ট্যাবের ভিতর তো মোবাইলের হটস্পট আসতেছে না কেন আজকে আবার? নাহলে তো লেখা যাবে না। দাও 1 মিনিট, এইভাবে তো ইন্টারনেট চলে গেলে আসার কথা। সার্চ, share and connect.
না সরি, আসতেছে না কোনো কারণ, এখন তো লেখা মুশকিল। দেখি কারেন্ট এক চলে আসবে, দেখা যাক। এটা শুধু কি ঝামেলা করছে। এখন আমরা যে কন্টিনিউটির যে ডেফিনেশন, সরি লিখতে পারবো না এখন আমি। অসুবিধা নেই। যে ধরো কন্টিনিউটি ডেফিনেশন আমরা কিন্তু ই করতে পারবো, যে একই তোমার ধারণা। হ্যাঁ, কি বলে যে আমরা এই পর্যন্ত দেখলাম, সমস্যা নেই। তাহলে আমি তো তোমাদেরকে তো এই অঙ্কটা করতে দিছিলাম বোধহয় আমি, সম্ভবত না? এখানে একটা অঙ্ক ছিল সম্ভবত, বলছিলাম এই যে এটাকে করতে বলছিলাম তোমার, এই যে 30 নম্বর অঙ্কটা, তাই না? যে ডিটারমাইন whether or not f has a limit at, এই যে f এর লিমিট তোমার আছে কিনা। এটা তোমার এই যে x equal to 1 along the line x equal to 1 আর along the line y equal to 1 করলেই দুই রকমের আলাদা চলে আসে। কিন্তু এখানে কিন্তু 0 0 তে না, তোমার 1 1 এ 1 1 এই পয়েন্টটাতে বা এই বিন্দুটাতে, যেটাই বলো। তাহলে তোমরা অনেকেই করতে পারছো। তাহলে একটু লেখাটা একটু সুন্দর লিখতে হবে একই স্টাইলে। এই যে যেমন along the line y equal to mx বলতে along the line x equal to 1 আর along the line y equal to 1। হ্যাঁ, এইভাবে জাস্ট করতে হবে। আর এটা করতে দিছিলাম না, না সরি এটা না, তো এটা না, এইটা বোধহয় এর একটা কথা জানিয়ে দিছিলাম, 26-এর বি বোধহয় দিছিলাম, তাই না? 26-এর এ দিছিলাম, হ্যাঁ বি বোধহয় আগের দিন দিছিলাম। হ্যাঁ, কারেন্ট চলে আসছে। তাহলে লিখতে পারবো এখন, সমস্যা নেই। এখন হচ্ছে দেখো এই যে কি বলে, আমরা আমরা তাহলে কন্টিনিউটির সাথে লিমিটের কি পার্থক্য ছিল, কে বলতে পারবে? বলো দেখি। ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে স্যার লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। হ্যাঁ, মানে তো ওই তাহলে না, আমি বলছি তাহলে ডেফিনেশনে মূল কি পার্থক্য, যে আমরা বলছিলাম যে যে মানে পয়েন্টে, ওই পয়েন্টে তোমার তাহলে ফাংশনকে অবশ্যই প্রথমে ডিফাইন্ড হতে হবে, কিন্তু যে লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড অন এ নেইবারহুড অফ এক্স নট কমা ওয়াই নট। এখন কিন্তু ডিলেটেড নেইবারহুড বলতে পারবো না, পারবো নাকি? বুঝতে পারো, বলা যাবে না, বলা যাবে না। কারণ কি, ডিলেটেড হলো ওই বিন্দুতে কিন্তু লিমিটের ক্ষেত্রে হোক আর না কোনো সমস্যা ছিল না, কিন্তু ফাংশনাল ভ্যালুতে খালি তো তোমার ডিফাইন হলে চলবে না, লিমিটিং ভ্যালুর কি হতে হবে, সমান হতে হবে, তাই না? তাহলে ওই ধারণাটাকে আমরা এখানে ই করতে পারি। ধরো ওই ধারণাটাকে আমরা ওই ধারণাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তোমার, ঠিক আছে? ওইটাকে অ্যাপ্লাই করে ধরো লিমিটের আর কিছুই না, একই তোমার ডেফিনেশন, কিন্তু আমি যেটা লিখে দিলাম, তাহলে এখানে খালি এই জায়গায় লেট এফ বি এ ফাংশন ডিফাইন at least on some neighborhood of এই x নট কমা y নট। আর কোথায় চেঞ্জ হবে? হ্যাঁ, আরে এটা বলতে না বলে শেষ। হ্যাঁ, এটা বাদ চলে যাবে। কারণ কি, এটা মানে তো আমরা দেখিয়েছিলাম, অনেক ব্যাখ্যা করে, এটা কিন্তু বাদ চলে যাবে। এটা তো মানে সেকেন্ডের ভিতর বলে দিতে হবে, না হলে কিন্তু হবে না, সবাইকে বলতে হবে। তাহলে এইটুকুই হবে, লেট এফ বি এ ফাংশন, কারণ আমি আর লিখছি না, এটা মানে এত লিখলে সময় নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে কোথাও জানি আছে আমাদের দেওয়া, যে ধরো খালি যদি লিমিটের ই হয়, এই যে একই জিনিস হবে, লেট এফ বি এ ফাংশন ডিফাইন্ড অন সাম নেইবারহুড অফ এক্স নট কমা ওয়াই নট। হ্যাঁ, তাহলে এখানে কি লিখতে হবে, এফ ইস, এখানে কিন্তু এই যে তোমার এখানেও চেঞ্জ হবে একটু, কি বলো দেখি, এখানে কি চেঞ্জ হবে? এল এর জায়গাতে স্যার এফ অফ এক্স নট ওয়াই নট। হ্যাঁ, এল এর জায়গায় কিন্তু অবশ্যই ফাংশনাল ভ্যালু এফ অফ এক্স নট কমা ওয়াই নট হবে। তারপরে একই তোমার ইফ ফর ইচ পজিটিভ এপসাইলন, এটা কি সবাই বুঝতে পারলো? ইফ প্রত্যেকটা পজিটিভ এপসাইলনের জন্য দেয়ার এক্সিস্ট একটা ডেল পাবো, আর এইখানে কিন্তু তোমার এইটুকু উঠে যাবে। ধরো এই যে আমি লিখছি না, আর একই জিনিস, যে এইখানে তোমার এটা থাকবে না, এইখানে তোমার চেঞ্জ হবে, এফ অফ এক্স নট কমা ওয়াই নট হবে, আর এইখানে তোমার এইখানে তোমার
এইখানে তোমার হচ্ছে কি হবে, এইখানে এই যে ডিলিটেড কথাটা উঠে যাবে। এখন এটা তোমাকে বুঝতে হবে, না হলে কিন্তু কিছু আর হবে না। এই জিনিসটা উঠে যাবে। তখন এর ক্ষেত্রে আমরা কন্টিনিউটি অফ এ ফাংশন অফ টু ভেরিয়েবলস একটা পার্টিকুলার এই এক্স নট কমা ওয়াই নট পয়েন্ট। কারো প্রশ্ন আছে এটাতে? কারো প্রশ্ন আছে? হ্যালো, তাহলে তোমরা ঠিক করে নেবা। আমি এখন ধরো একটা দেখাবো। প্রশ্ন নেই কারো? এটা অনেক সময় ব্যয় করছি এটা বোঝানোর জন্য। তাহলে এখানে দেখো আমরা এখন একটা দেখাচ্ছি। এইখানে ধরো এখানে দেয়াই আছে, এই যে দেখো এই জিনিসটাই বলছে এফ ইজ কন্টিনিউয়াস এট এক্স নট। এই এক্স নট মানে এক্স, এই জিনিসটা হতে হবে তোমার। এর ডেফিনেশন কিন্তু ওটা দিতে হবে, যে এপসাইলন ডেল্টা দিয়ে তোমাকে ডেফিনেশন দিতে হবে। এদের কিন্তু লিখে দিছে এটা নিচেতে লিখছে দেখো, এই যে টু ভেরিয়েবলের ক্ষেত্রে এরকম, থ্রি ভেরিয়েবল এরকম। তাহলে আমরা আসলে এখানে ইন্টারেস্টেড টু ভেরিয়েবলে। থ্রি ভেরিয়েবলে সিমিলার, খালি একটাই বাড়বে। এন ভেরিয়েবলে খালি এখানে এন সংখ্যক হবে। ঠিক আছে? এই যে কন্টিনিউয়াস ফাংশনের এখানে সব আছে, এটা নিয়ে আমার এত বেশি নেই। এই যে কম্পোজিট ফাংশনের কন্টিনিউটি, এইটা নিয়ে খুব ইন্টারেস্টেড আমি। এই যে the continuity in each variable separately, continuity in each variable separately। ধরো f একটা ফাংশন কিন্তু টু ভেরিয়েবলের, f ইজ এ ফাংশন অফ x এর, আবার f ইজ এ ফাংশন অফ y এর। দেখা যাচ্ছে যে f ফাংশনটা উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে কন্টিনিউয়াস, আবার তোমার y এর রেসপেক্টে কন্টিনিউয়াস, কিন্তু দুইজনের রেসপেক্টে কন্টিনিউয়াস না। কিন্তু সেই জন্যই বলতেছি যে কন্টিনিউটি ইন ইচ ভেরিয়েবল সেপারেটলি, কন্টিনিউটি ইন ইচ ভেরিয়েবল সেপারেটলি। ঠিক আছে? এই যে কন্টিনিউটি ইন ইচ ভেরিয়েবল সেপারেটলি, সেটা খুব ইম্পর্টেন্ট। বলছে এ কন্টিনিউয়াস ফাংশন অফ সেভারাল ভেরিয়েবল, আমরা এখানে টু ভেরিয়েবলস, ইজ কন্টিনিউয়াস ইন ইচ অফ ইটস ভেরিয়েবলস সেপারেটলি। ইন দ্য টু ভেরিয়েবল কেস দিস মিনস দ্যাট ইফ, এই যে দেখো আমরা টু ভেরিয়েবল ইন্টারেস্টেড, এই যে এটা মানে কিন্তু কন্টিনিউয়াস। দেখো এই যে লিমিটিং ভ্যালু এই পাশ, আর এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু ওই বিন্দুতে এক্স নট কমা ওয়াই নট বিন্দুতে। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি শুধু বলি যে এক্স ভেরিয়েবলের সাপেক্ষে কন্টিনিউয়াস, এক্স ভেরিয়েবলে, তাহলে কি হবে দেখো, লিমিট এক্স টেন্স টু এক্স নট, এই এফ অফ এক্স, এ কিন্তু ফিক্সড, ওয়াই নট ফিক্সড, এই যে এক্স নট। আর যদি বলি তোমার ওয়াই নট এর সাপেক্ষে, তাহলে ওয়াই টেন্স টু ওয়াই নট, এই যে এক্স নট। এই যে বলছে দিস ইজ নট হার্ড টু প্রুভ, দ্য কনভার্স ইজ ফলস। মানে কি বলতেছে যে তোমার যদি এই যে টু ভেরিয়েবলের সাপেক্ষে সে কন্টিনিউয়াস হয়, তাহলে সেপারেটলি তার অবশ্যই কন্টিনিউয়াস হবে। কিন্তু উল্টাটা সত্য না। ধরো এই এফ শুধু এক্স ভেরিয়েবলের সাপেক্ষে কন্টিনিউয়াস, এই এফ শুধু ওয়াই ভেরিয়েবলের সাপেক্ষে কন্টিনিউয়াস, কিন্তু এফ তোমার টু ভেরিয়েবলের সাপেক্ষে কন্টিনিউয়াস হতেও পারে, নাও হতে পারে। সেই কথা বলছি, দ্য কনভার্স ইজ ফলস। It is possible for a function to be continuous in each variable separately and yet fail to be continuous as a function of several variables বা two variables। আমরা এই এক্সাম্পলটা দেখবো, তখন তুমি বুঝতে পারবা। তারপর আমি আবার বলতেছি দরকার, ইউ ক্যান সি দিস ইন দ্য নেক্সট এক্সাম্পল। এই যে দেখো বলতেছে এরকম একটা ফাংশন নিচ্ছে, এটাকে কিন্তু বুঝতে হবে এফ ইজ এ ফাংশন অফ টু ভেরিয়েবল এক্স ওয়াই। সেটাকে এইভাবে ডিফাইন করছি যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এইটা যখন এক্স আর ওয়াই এর মান জিরো না, আর এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো যখন তোমার এক্স ওয়াই হচ্ছে জিরো। যদি আমি একটা প্রশ্ন করি, যদি বলো যে এফ অফ 1,0 এর ভ্যালু কত, কে বলতে পারবে? কোথায় বসবে বলো? যে এফ অফ এক্স এর মান নিলাম 1, এই পয়েন্টে এফ অফ 1,0 এখানে বসবে না এখানে বসবে? প্রথমটাতে হবে স্যার। হ্যাঁ, প্রথমটাতে বসবে। কিন্তু এটাই তখনই বসবে যখন দুইজন জিরো তোমার, কিন্তু তাই না? তুমি যদি বলো যে এফ অফ 1,1 তো অবশ্যই এখানে বসতে হবে, এফ অফ 1,0 বা এফ অফ 0,1 সব কিন্তু এখানে বসবে। এইখানে তখনই হবে কেবল তোমার যদি এক্স ও 0 ওয়াই ও 0 হয়।
এই যে দেখো খুবই সহজ, যদি তাহলে সিন্স তুমি যদি ধর আমরা কি জিরো বিন্দুতে চেক করতেছি যে ওয়াই জিরো বসায় দিছে, তাহলে ওয়াই জিরো বসালে এখানে বসবে, তাহলে দেখো জিরো হয়ে যাচ্ছে ক্যালকুলেশন করে, এত ইকুয়াল টু জিরো ফর অল এক্স। তুমি এক্স জানাও না কেন, ওয়াই কে যদি জিরো ধরো এ কিন্তু জিরো, আবার এক্স জিরো ধরছি ওয়াই জিরো, খুব সিম্পল এটা ফর অল ওয়াই। তাহলে এখন দেখো আমরা কিন্তু কি করতে পারি, এই যে তোমার এইবারে যদি তুমি এর উপর যদি লিমিট নাও, লিমিট এক্স টেন্ডস টু জিরো, এই ডান পাশে তো জিরোই, তাহলে জিরো হবে, আবার ফাংশনাল ভ্যালু কত তোমার জিরো জিরো, তো জিরো দেওয়া আছে, তাহলে কি হচ্ছে খেয়াল করে দেখো যে এ হচ্ছে তোমার এক্স ভেরিয়েবলের সাপেক্ষে কিন্তু কন্টিনিউয়াস, অনুরূপ ভাবে করছে যে ওয়াই ভেরিয়েবলের সাপেক্ষে কন্টিনিউয়াস। এখন মজার বিষয় হচ্ছে তুমি যদি দেখো এই করো যে তুমি যদি এখানে দেখো যে আগে তো এই বিন্দুতে কন্টিনিউয়াস হতে হলে কিন্তু তোমার জিরো বিন্দুতে তোমার লিমিট এক্সিস্ট হতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এখানে দেখো তুমি প্রমাণ করতে পারো যে লিমিট এক্সিস্ট না, একইভাবে এই যে ওয়াই ইকুয়াল টু এক্স বরাবর আসছে, এটা একটু অন্যভাবে করছে সমস্যা নেই, তুমি এখানে অ্যালং দা আমাদের মতো করে করবো, যে অ্যালং দা ধরো কি ধরবা, যে তুমি যদি করো যে অথবা ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরো, দেখি কি হয়, ওয়াই ইকুয়াল টু এম এক্স এ কি হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার, তাই না, কাটে যাবে এক্স স্কোয়ার, এম ভাগ এম ভাগ বোধহয় কি হবে, টু এম স্কোয়ার হবে না, আমরা যদি অ্যালং ওয়াই ইকুয়াল টু এম এক্স বরাবর ধরি, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স বসাও এখানে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাহলে কি হবে, টু এম এক্স স্কোয়ার, 2m by 1 plus m square হবে। টু এম বাই ওয়ান প্লাস এম স্কোয়ার হবে, তাহলে এম By চেঞ্জ 1 করলে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে কি এই জিরো জিরো বিন্দুতে তোমার লিমিটই এক্সিস্ট না, তাহলে কি কন্টিনিউয়াস হওয়ার প্রশ্ন আছে বলো দেখি? না স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম যে দেখো তাহলে এই সেপারেটলি কিন্তু সে তোমার কন্টিনিউয়াস, সেপারেটলি শুধু এক্স ভেরিয়েবলের সাপেক্ষে কন্টিনিউয়াস, শুধু ওয়াই ভেরিয়েবলের সাপেক্ষে কন্টিনিউয়াস জিরো বিন্দুতে, কিন্তু জিরো জিরো বিন্দুতে তোমার টু ভেরিয়েবলের সাপেক্ষে কন্টিনিউয়াস না। এখানে যেভাবে করছে তোমার দেখলে ইজিলি বুঝতে পারবো, আমি বলছি না, এখানে বলাই আছে এটা, ঠিক আছে? কারো প্রশ্ন আছে? এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে দেখো আমি এইবার এই কথাটা আবার বলতেছি, তোমরা কি এটা বুঝতে পারলে কিনা আমি জানি না, বুঝতে পারছো কি করে দিতে হবে আমার? এটা তো বুঝতে পারার কথা, খুবই সহজ। এটা বলতেছে দ্য কনভার্স ইজ ফলস, তোমার একটা ফাংশন যদি এই যে বলছে যে আবার বলছে ইট ইজ পসিবল ফর এ ফাংশন টু বি কন্টিনিউয়াস ইন ইচ ভেরিয়েবল সেপারেটলি and yet fail to be continuous as a function of two variables, আমরা ধরো সেপারেট না বলতে টু ভেরিয়েবল বলতেছি, আমরা এটা প্রমাণ করলাম এটা হচ্ছে এমন একটা ফাংশন, সে তোমার এই যে f is continuous in x at point এত, শুধু x এর সাপেক্ষে কন্টিনিউয়াস, কিন্তু f is continuous তোমার শুধু y এর সাপেক্ষে, কিন্তু আমরা এই যে প্রমাণ করলাম যে অ্যাজ এ ফাংশন অফ টু ভেরিয়েবল। এই যে দেখো আগে তো তোমার কন্টিনিউয়াস হতে হলে তোমার লিমিটকে চেক করতে হবে। তাহলে আমি অঙ্কটা এখানে জাস্ট লিখে এক সেকেন্ডে বলে দিচ্ছি, আর লেখা আগের মতো, সব লেখার কিছু দরকার নেই, লেখা সব আগের মতো। 2xy আমি দেখাচ্ছি, দাঁড়াও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ধরো 0, এটা হচ্ছে তোমার এক্স কমা ওয়াই তোমার হচ্ছে নট ইকুয়াল টু 0, 0, তারপর হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 0, 0। এই যে দেখো এখান থেকে নতুন আর একটা ডেফিনেশন আমরা দেবো, এটাকে বলে ইটারেটেড লিমিট। এই যে অঙ্কটা আমি লিখছি, তো আমি লিখতেছি না কিন্তু কিছু আগের মতো, অ্যালং দা ওয়াই ইকুয়াল টু এম এক্স, তাই না, অ্যালং দা আমি কিছু অ্যালং দা লাইন টাইন কিছু লিখলাম না, আগের মতো লিখতে হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স যদি যাও তাহলে তোমার কি হবে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এম এক্স ইকুয়াল টু ইমরান যেটা বললো
কোথায় বসবে অবশ্যই আমাদের? এই যে এখানে, এখানে বসায় দাও। কত হবে দেখো, যে 2 এক্স 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 এম এক্স স্কোয়ার প্লাস, সরি খালি এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে তোমার কি হবে দেখো, এই যে এক্স স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, 2m প্লাস 1 প্লাস এম স্কোয়ার। এই যে দেখো তুমি এম চেঞ্জ করলে কিন্তু এর ভ্যালু চেঞ্জ হচ্ছে সব, তাই না? তোমার এম চেঞ্জ করলে এর ভ্যালু সব চেঞ্জ হচ্ছে। এই যে তাহলে কি, তুমি যদি কোন পাথে যাচ্ছে তার উপর ডিপেন্ড করতেছে, তাহলে লিমিটই এক্সিস্ট না। তাহলে আমরা এখানে ওই কমেন্টটা লিখতেছি না, যে ওই যেটা আগে লিখে দিলাম কমেন্টটা, যেখানে কমেন্ট আছে, এই যে কমেন্ট এখানে। তাহলে এই যে এটাকে বলতে পারি যে এই যে লিমিট, এই যে এক্স ওয়াই এরকম, যে তোমার ওয়াই 0 0 এফ অফ এক্স ওয়াই, এটা হচ্ছে তোমার ডাজ নট এক্সিস্ট। এই যে ধরো ডাজ নট এক্সিস্ট, লিমিটই এক্সিস্ট না। তাহলে আমরা এরকম বলতে পারি যে এফ ডাজ নট কন্টিনিউয়াস, এফ অফ এক্স ওয়াই তোমার ডাজ নট কন্টিনিউয়াস, continuous at 0,0। হ্যাঁ, কিন্তু এই ফাংশনটা কিন্তু তুমি কি কন্টিনিউয়াস উইথ রেসপেক্ট টু এক্স 0 0 বিন্দুতে, কন্টিনিউয়াস উইথ রেসপেক্ট টু ওয়াই 0 0 বিন্দুতে, কিন্তু দুটো ভেরিয়েবলের সাথে কিন্তু একসাথে কন্টিনিউয়াস না। তো এখান থেকে একটা আসলে একটা ধারণা আছে, একটা ইটারেটেড লিমিট নামে একটা শব্দ আছে তোমার, আমরা খালি সেটাকে একটু বলি যে ইটারেটেড লিমিট। মানে এই অঙ্কটাকে আমরা বলতে পারি, আমরা কন্টিনিউটিতে চলে আসি, সমস্যা নেই, একই কথা। যে আমি একটা নতুন লিখি যে ইটারেটেড লিমিট, তোমার এক মিনিট, যে ইটারেটেড লিমিট জিনিসটা কি, তোমার যে ইটারেশন থেকে আসছে, যে কোনটাকে তুমি আগে করছো, এটা আমরা এই যে ইটারেটেড লিমিট বলে এটাকে। যে আমরা এরকম বলতেছি যে দ্য লিমিট ধরো এরকম, যে লিমিট এরকম নিলাম, দেখা যাচ্ছে না, সরি, ইটারেটেড লিমিট। হ্যাঁ, দি লিমিট, এই যে দেখো খুবই সহজ, বললে বুঝে ফেলবো। এক্স, প্রথমে এক্স নট, তারপরে লিমিট ওয়াই নট, হ্যাঁ, এফ অফ এক্স ওয়াই। মানে আগে তুমি কি করছো, আগে ওয়াই এর উপর লিমিটকে অ্যাপ্লাই করছো, তারপর এক্স এর উপর লিমিট করছো, এতে আর and the limit দুটো লিমিটস, দ্য লিমিটস বলি তাহলে সমস্যা নেই। দি লিমিটস এত অ্যান্ড এত, ধরো ওয়াই টেন্স টু ওয়াই 0 লিমিট, এবার এক্স কে আগে অ্যাপ্লাই করছি, এই যে এইটাকে বলা আর কল দা ইটারেটেড লিমিটস। ঠিক আছে, এটাকে আমরা বলি যে আর called the iterated limit, iterated limits are called the iterated limits of আমাদের ফাংশনটা কি, অফ এফ অফ এক্স এট কোন পয়েন্টে, এক্স নট ওয়াই নটে নিচ্ছি, এট পয়েন্ট ধরো এই যে এক্স নট ওয়াই নট। ঠিক আছে, জাস্ট এই নোটেশন দিতে, যে এই আগে ধরো এটা নিলাম এক্স এর উপর লিমিট অ্যাপ্লাই করে, তারপর এর উপর লিমিট, এই একটা আসলে এই যে অঙ্কটা আমরা করলাম, যে ইটারেটেড লিমিট এক্সিস্ট, কিন্তু তারপরে লিমিট তোমার এক্সিস্ট নাও হতে পারে। এই অঙ্কটা যদি খেয়াল করো, আমরা যেটা এই কন্টিনিউটি একই জিনিস, এর কিন্তু ইটারেটেড লিমিট এক্সিস্ট। এটা কিন্তু তোমার ইটারেটেড লিমিট এক্সিস্ট, কিন্তু লিমিট এক্সিস্ট না। তুমি এটা বের করে দেখো, ধরো 0 বিন্দুতে ইটারেটেড লিমিট এক্সিস্ট,
হ্যাঁ আমি এটা করে আজকে শেষ করছি, সমস্যা নেই, সময় হ্যাঁ ইটারেটেড লিমিট এক্সিস্ট। আমাদের অঙ্কটা কি ছিল ভুলে গেছি। ধরো এরকম দেখি, বের করে দেখি। ধরো প্রথম ইটারেটেড লিমিটটা আমরা বের করি। ধরো লিমিট ধরো কোনটা করবো, যখন একটা করি প্রথমে ধরো y টেন্স টু 0, তারপর হচ্ছে তোমার লিমিট এই দেখো x টেন্স টু 0। হ্যাঁ তাহলে x টেন্স টু 0 শুধু আমাদের অঙ্কটা কি ছিল, ধরো f অফ x y, ঠিক আছে? তাহলে f অফ x y, তাহলে এখন এখানে দেখো এখানে অঙ্কটা আমি নিজেই ভুলে গেছি, অঙ্কটা কইছিল এই যে কইছিল এইটা ছিল। তাহলে x টেন্স টু 0 তোমার, তাহলে এখানে তো y কি তা আমরা বলিনি, তাহলে এখানে বসবে তোমার অবশ্যই x যেহেতু 0 না টেন্স টু 0, তাহলে এখানে x যদি 0 হয় এইটা হয়ে যাবে তোমার 0, খেয়াল করে দেখো এই উপরের অংশ 0 হয়ে যাবে কিন্তু, আর এইখানে তো তোমার 0, এই যে 0 ভাগ y যা হোক সমস্যা নেই, তোমার 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা এটা বসাতে পারি, তোমার এটা কিন্তু কি হয়ে যাচ্ছে যে লিমিট y টেন্স টু 0 0 হয়ে যাচ্ছে। এই যে দেখো দেখা যাচ্ছে না, দেখি এই যে দেখো 0 হয়ে গেল কিন্তু। তারপর আবার এটাকে যদি বসাও তুমি কোনো সমস্যা নেই, আবার যেহেতু ইন্ডিপেন্ডেন্ট y 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি এইটাকে করি আমরা, খেয়াল করে দেখো একইভাবে যদি এই ইটারেটেড লিমিটটা বের করি, লিমিট এটা হচ্ছে x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f অফ x y, সরি f অফ x y, খেয়াল করে দেখো অনুরূপভাবে ক্যালকুলেশন করলে লিমিট দেখো x টেন্স টু 0, y ছিল উপরে, এটা কিন্তু অটোমেটিক আগের মতোই যে 0 হয়ে যাবে। তারপরে ধরো আবার যদি এর উপর লিমিট অ্যাপ্লাই করে সে কিন্তু 0 হয়ে যাবে। দেখো ইটারেটেড লিমিট কিন্তু সেম, এটারও তুমি আগে x এর উপর লিমিট নিয়ে তারপর y এর উপর লিমিট নিলেও 0 হচ্ছে। ইটারেট লিমিট একই, কিন্তু তারপরেও কিন্তু তোমার লিমিট এক্সিস্ট না। আমরা তো প্রমাণ করছি কিন্তু এই কিন্তু 0 0 বিন্দুতে কিন্তু লিমিট তোমার এক্সিস্ট না, কিন্তু দেখো ইটারেটেড লিমিট তোমার এক্সিস্ট। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে তোমার লিমিট এক্সিস্ট হলে অবশ্যই তোমার ইটারেটেড লিমিট এক্সিস্ট হবে, কিন্তু ইটারেটেড লিমিট তোমার এক্সিস্ট হলে যে লিমিট এক্সিস্ট হতেও পারে না হতে পারে, ঠিক ওই কন্টিনিউটির মতো ব্যাপার যে টু ভেরিয়েবলের সাপেক্ষে। এই যে এই ধারণাটা খুব ইম্পর্টেন্ট যে কন্টিনিউটি বলো লিমিটের ক্ষেত্রে বলো যে সেপারেটলি তোমার লিমিট এক্সিস্ট, সেটাকে বলে আমরা ইটারেটেডলি সেপারেটলি লিমিট এক্সিস্ট, কিন্তু তোমার সেপারেল ভেরিয়েবল তো তোমার লিমিট এক্সিস্ট হতেও পারে না হতে পারে। এই জায়গাটা একটু পড়বা, খুব সহজ, একটু পড়লেই বুঝতে পারবা। আমি একটু বোঝাই দিলাম তোমাদের, আমি এটাকে এইভাবে করছি, এটা অন্যভাবে করছি আমরা, সমস্যা নেই, এভাবে করতে পারো। কারো প্রশ্ন আছে এখানে? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যালো, স্যার বুঝতে পেরেছি। জি স্যার। হ্যাঁ খুবই সহজ জিনিস, একটু এখানে পড়লেই বুঝতে পারবো আর কি। এটা খুব ইম্পর্টেন্ট, মানে এই আমাদের এইটা খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট যে তোমার সিঙ্গেল ভেরিয়েবল মানে রিয়েল নাম্বারের সব প্রপার্টি কি তোমার R2 তে হোল্ড করে কিনা। মানে এটা কিন্তু রিসার্চ একটা মানে তুমি নতুন কিছু তৈরি করতে পারলে পেপার পাবলিশ করতে পারবা, এগুলো সব মানুষ করে ফেলছে অবশ্যই, কিন্তু সেই করে ফেলা জিনিস কিন্তু বুঝতে হবে প্রথমে, না হলে তো তুমি নতুন কিছু তৈরি করতে পারবা না। তাহলে এখানে আমরা এই যে আমরা আগে আজকে আর পড়াবো না, তার আমরা এই পার্শিয়াল ডেরিভেটিভ পড়ে পার্শিয়াল ডেরিভেটিভ পড়বো আগামী দিন। তাহলে এখন আমরা এখানে কিন্তু খুব এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে এই যে যেটা পড়লাম যে খুবই এই জায়গাটা বুঝতে হবে কিন্তু তোমার, যে এই যে বলতেছি যে a continuous function of several variable is continuous in each of its variable separately, তার মানেটা কি এই যে এটা বুঝতে পারছো খুব ইজিলি। এই যে তাহলে এক্স কে রাখতেছি, কিন্তু এইটি হলে এটা সত্য না হতে পারে, কিন্তু এইটি হলে সবসময় এটা সত্য হয়, কিন্তু সেপারেটলি তোমার কন্টিনিউয়াস, কিন্তু সে কন্টিনিউয়াস এই সেভারাল ভেরিয়েবলের সাপেক্ষে হতেও পারে না হতে পারে। এখন একটা প্রশ্ন আছে, কেন এটা ঘটে? কেন এটা ঘটে সেটা হচ্ছে প্রশ্ন, নিজের মনে প্রশ্ন জাগানো খুব ইম্পর্টেন্ট, কেন এটা ঘটে
সেটা আমরা আগামী দিন খোঁজার চেষ্টা করব কেন ঘটে, বা তোমাদের প্রশ্ন দিলাম, তোমরা চিন্তা করো। হ্যাঁ, আমি জাস্ট 1 মিনিট একটা কথা বলে শেষ করবো। আসলে আসলে কি তোমরা আসলে কি এমন কোনো জিনিস বলতে পারবা যে যে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে? আমি জানি তোমরা সবাই জানো, কিন্তু আসলে ফিল করছো কিনা সেটা। অসংখ্য জিনিস আছে এরকম। হ্যাঁ, সরি, বলতে পারবে এরকম কোনো ঘটনা? আসলে পার্শিয়ালের ধারণা আসলো কেন? আসলে কিন্তু এই সিঙ্গেল কোনো ঘটনা পৃথিবীতে নেই। রিয়েল নাম্বারের উপরে যেটা আমরা পড়ি না, ওটা তোমার বলতে গেলে পৃথিবীতে এরকম ঘটনা খুবই কম। সবকিছু তোমার কিন্তু মাল্টি ভ্যালুড। যেমন ধরো কি বলি, যে আমাদের ধরো কি দেশে যে চালের দাম বেড়ে যাচ্ছে, আসলে চালের দাম যে বেড়ে যায় কথার কথা, এটা কি আসলে একটা কোনো ঘটনার উপর ডিপেন্ড করে, না একের অধিক ঘটনার উপর ডিপেন্ড করে? বলো দেখি, কি মনে হয়? মানে সাধারণ জ্ঞানে বলো। সর্বাধিক ঘটনা। একের অধিক ঘটনা। ধরো কি বলে যে হ্যাঁ, চালের উৎপাদন যদি কম হয় চালের দাম বেড়ে যাবে। আসলে উৎপাদন বেশি হলে অনেক সময় বেড়ে যায়। ধরো কি বলে যে এই যে কারসাজি বলি আমরা না, মধ্যস্বত্বভোগী, তারপরে ধরো মজুত করে অতিরিক্ত রাখে, মজুত করে রাখলে মজুত করে রাখে, তারপরে ধরো কোনোভাবে কৃত্রিম সংকট তৈরি করে, তাই না? ধরো আবার কি যাতায়াতে যানবাহনের উপর ডিপেন্ড করে, যে যোগাযোগ খারাপ হলে ধরো আসতে যদি দেরি হয়, তাহলে আসলে কি যে চালের যে দাম আসলে কিন্তু মানে আসলে বাস্তবের কোনো ঘটনা কিন্তু তোমার একটা জিনিসের উপর ডিপেন্ড করে না। ইভেন ধরো ধরো তুমি যে প্রতি মাসে যে টাকা খরচ করো যখন ধরো রাজশাহীতে থাকো, আসলে এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তোমার ধরো তোমার বাবা মায়ের ইনকামের উপর ডিপেন্ড করে। তারপর তার সাথে তুমি টিউশনি করাও, তাহলে দেখা যায় তুমি বেশি খরচ করতে পারবা। অথবা ধরো কারো ধরো বড় ভাই বোন থাকে, যে বাপ মাও টাকা দেয়, বড় বোনও টাকা দেয়, ভাইও টাকা দেয়। মানে অনেক ঘটনার উপর ডিপেন্ড করে। কিন্তু আসলে বাস্তব জীবনের মানে এটা খুব, তাহলে আসলে কি তুমি যদি ইকোনমিক্সে কোনো অ্যানালাইসিস করতে চাও, ইকোনমিক্সে কোনো রিসার্চ করতে চাও, আসলে কিন্তু ইকোনমিক্সের যে কোনো ঘটনা তোমার, সে কিন্তু মাল্টি ভ্যালুড। তোমার 2 ভেরিয়েবলও না, n ভেরিয়েবল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাকে ফিল করা খুব ইম্পর্টেন্ট। কেন আমি এটা পড়বো? কিন্তু এর অ্যানালাইসিস কিন্তু কঠিন। দেখো, সিঙ্গেল ভেরিয়েবলের মতো না। কিন্তু তুমি যদি সিঙ্গেল ভেরিয়েবল বুঝতে না পারো, কখনোই মাল্টি ভেরিয়েবল বুঝতে পারবো না। তাহলে আসলে আমাদের বাস্তব যে কোনো সমস্যাকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই তোমার মাল্টি ডাইমেনশনাল চিন্তা করতে হবে। তোমার মানে একটা ঘটনা আসলে অসংখ্য জিনিসের উপর তোমার ডিপেন্ড করে। তাহলে সেগুলোকে তুমি যদি অ্যানালাইসিস করতে পারো, বা প্রেডিক্ট করতে পারো, বা ফোরকাস্ট করতে পারো ভালোভাবে, তাহলে তুমি যে ঘটনাটা নিয়ে কি বলছো, যে চিন্তা করছো, সেটাকে ভালো করে ফোকাস করতে পারবা। তাহলে আমি দেখো আজকে ছোট্ট একটা জিনিস দেখাই তোমাদের, যে সত্যি সত্যি এই ঘটনা ঘটে কি। ধরো আমাদের গণিতে, ধরো তোমরা সবাই জানো এটা কি, বলো দেখি একটা। ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল। আমরা ছোটবেলায় পড়ছি কি, ধরো একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? ধরো এরিয়া। বলো দেখি এরিয়া কিসের কিসের ফাংশন, বলো দেখি, কে বলতে পারবে? সবাই জানো, আমি জানি। এরিয়া কিসের উপর ডিপেন্ড করে? এরিয়া ইজ এ ফাংশন অফ, আমরা বললাম। কে বলতে পারবে? এক্স ওয়াই। এক্স ওয়াই তো আমি কিছুই দেইনি তো গেলে। ভূমি আর উচ্চতা। হ্যাঁ হ্যাঁ, ভূমি আর উচ্চতা। আমরা বলি না যে ভূমি আর উচ্চতার গুণফল দিয়ে কি হাফ, কি জানি লেখো না, আমি ভুলে গেছি। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আসলে কি এরিয়া ইজ এ ফাংশন অফ তোমার বেস এন্ড হাইট, তাই না? এটা মানো কিনা, এগ্রি করো কিনা, নাকি? জি স্যার। একটা ত্রিভুজের তোমার এরিয়া কিন্তু সে কিন্তু ফাংশন অফ বেস এন্ড হাইট। আসলে কি হচ্ছে দেখো, যে তুমি যদি ধরো খেয়াল করে দেখো, যে আমি ধরো করলাম, যে আমি হাইটকে ঠিক রাখলাম, বেসকে চেঞ্জ করলাম, তাহলে কি ত্রিভুজের ক্ষেত্রফল চেঞ্জ হবে? বলো দেখি। জি স্যার, চেঞ্জ হবে। এই যে ধরো এরকম যদি হয়, তাহলে এরকম লাল রং দিয়ে, এটা কি হাইট কিন্তু সেমই আছে এই ত্রিভুজের, বেসকে চেঞ্জ করে দিছি, কিন্তু বেস এখন কতটুকু হয়ে গেছে? এইটুকু হয়ে গেছে না? তাহলে কি এর এরিয়া তোমার হবে না? অবশ্যই চেঞ্জ হতে বাধ্য। অথবা উল্টা ঘটনা ঘটানো যায়, বেস ঠিক রেখে তুমি হাইটকে চেঞ্জ করে দিতে পারো, পারো না? এরকম করলাম, কি হলো?
হচ্ছে নাকি নাকি বুঝতে পারলাম না? সমানুপাতিক হারে চেঞ্জ হবে। না, সমানুপাতিকটা থেকে আমি কিছু বলিনি তো। আমি তো বলিনি যে এরিয়া সেম আছে, তা তো বলিনি আমি। আমি বলছি এরিয়াকে চেঞ্জ করব। তুমি যদি বেসকে চেঞ্জ করে দাও বা হাইটকে চেঞ্জ করে দাও, এরিয়া চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। সেটা ছিল আমার প্রশ্ন। তাহলে এই যে আমরা যখন পার্শিয়াল ডেরিভেটিভ করি তখন কি বলি? জাস্ট আমি গল্পটা বলতেছি খালি। তুমি বলো যে এক্স এর সাপেক্ষে করব, ওয়াই তখন ফিক্সড। আসলে এরকম ঘটনা তো বাস্তবে ঘটে না? এই যে দেখো, আমরা যদি বেসকে চেঞ্জ করে দিই, ধরো এরিয়া হাইট কিন্তু ফিক্সড, হাইটকে চেঞ্জ করিনি কিন্তু। বেস ধরো হাইট ফিক্সড, বেসকে চেঞ্জ করে দিলাম, তাও কিন্তু এরিয়া চেঞ্জ হয়ে গেছে। আবার তুমি বেসকে ফিক্সড রেখে হাইটকে চেঞ্জ করলে তাও কিন্তু এরিয়া চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা যখন জাস্ট এই যে তোমার কি বলে যে ওই যে পার্শিয়াল ডেরিভেটিভ যখন করি, বলি যে তোমরা যখন করো এটা জানি, তাহলে এই ঘটনা কিন্তু মানুষ বাস্তবে ফিল করছে। আসলে মানুষের সব জ্ঞান কিন্তু প্রকৃতি থেকে পাইছে। ধরো তুমি যখন বলো পার্শিয়াল ডেরিভেটিভ করো, ধরো এফ ইজ এ ফাংশন অফ ধরো এক্স ওয়াই, ধরো এরকম আমি একটা ফাংশন লিখলাম সবচেয়ে সহজ, ধরো 2x স্কয়ার ওয়াই প্লাস ধরো এক্স ওয়াই। তুমি যখন করো যে এফ পার্শিয়াল ডেরিভেটিভ অফ এক্স উইথ রেসপেক্ট টু পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স, তখন কি করো? তখন বলো যে ওয়াই ফিক্সড 4x ওয়াই, আর এখানে লেখো কত তুমি ওয়াই, তাই না? মানে কি ওয়াই এর কোনো চেঞ্জ হয়নি তুমি মনে করে নিছো, এই জন্য তো ওয়াই এর কোনো পরিবর্তন নেই, ওয়াই কোনো ওয়াই ফিক্সড। মানে এই ঘটনাই কিন্তু তোমার ধরো হাইট ফিক্সড, বেস চেঞ্জ করছে। আবার যখন এটা করো তুমি ধরো এফ অফ ওয়াই, এটা কি করো তুমি তখন তাহলে 2x স্কয়ার লেখো, এক্স ফিক্সড আর এক্স লেখো না নাকি? ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ এখানেই। এখন কারো প্রশ্ন আছে? হ্যালো, কারো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। প্রশ্ন আছে কোনো? এইরকম ঘটনা কিন্তু ঘটে। আমরা যখন এই পার্শিয়াল ডেরিভেটিভ করা মানে আমরা ধরে নিই একজন হচ্ছে ফিক্সড, ওর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এক্স এর পরিবর্তন হলে এফ এর কতটুকু পরিবর্তন হবে? মানে ঠিক এরকম, ঠিক তাই বেজ এর পরিবর্তন হলে এরিয়ার কতটুকু পরিবর্তন হবে সেটাকে আমরা মেজার করতেছি। আবার আরেকবার যদি বলি যে বেস ফিক্সড, হাইটের পরিবর্তন হলে এরিয়ার কতটুকু পরিবর্তন হবে সেটা আমরা খুঁজি। হ্যাঁ, এবার কি প্রশ্ন, কি সজীব কি বলো? একটা প্রশ্ন আছে স্যার, যে পার্শিয়াল বোঝানোর আগে স্যার একটা জিনিস বুঝিনা স্যার, ডিফারেনশিয়ালটা স্যার কি? ডিফারেনশিয়াল হ্যাঁ ডিফারেনশিয়াল আচ্ছা অন্য জিনিস, অসুবিধা নেই, আমরা পাবো আস্তে আস্তে, সমস্যা নেই। ডিফারেনশিয়াল তুমি যদি এই বই পড়ে ফেলো তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, এই বই সুন্দর করে বলা আছে প্রথম দিকে, ঠিক আছে? আগে তো সিঙ্গেল ভেরিয়েবল ডিফারেনশিয়াল বুঝতে হবে, তাই না? এই বই সুন্দর করে মিনিংটা স্যার হ্যাঁ এই বই তুমি তো ভালো বই পড়োনি, এই জন্য বুঝতে পারবে না। দাস মুখার্জির বই পড়লে জীবনে কিছু বোঝা যাবে না। মানে তুমি যা পড়বা সেগুলোর ভুল বুঝবা, ঠিক আছে? এটাই আসলে দুর্ভাগ্য আমাদের আর কি। তুমি এই বই পড়ার চেষ্টা করো, এই বইতে আছে প্রথমে। দাস মুখার্জির বই পড়লে মানে তুমি আসলে ভুল জিনিস শিখবা, আর বই ভুল আছে, অসংখ্য জিনিস ভুল। যা হোক, ওটা কোনো ব্যাপার না। এখানে ডিফারেনশিয়াল আছে, আমি বলছি না। আর কারো প্রশ্ন আছে? নাহলে আজকে এখানে আমাদের ক্লাস শেষ। এই যে দেখো এখানে ডিফারেনশিয়াল আছে, এই যে ডেরিভেটিভ পার্ট আমি যদি পড়াইনি, কারণ তোমরা এই যে ডিফারেন্ট এই এখানে আছে, দেখো এই যে এখানে খুব সুন্দর করে আছে, এই যে 105, 15, 124, 30 এখানে পড়বা একটু। আগামী দিন যদি তোমরা এর একটু দেখো যারা ইন্টারেস্টেড আর কি, আমি এখান দিয়ে ব্যবহার করবো আর কি, অসুবিধা নেই, এটা তোমরা জানোই কম বেশি। এই জায়গা পড়বা সুদীপ, ঠিক আছে? করলাম কেন স্যার, আপনি পার্শিয়ালটা পড়াচ্ছেন তো সেজন্য স্যার, ডিফারেনশিয়ালটা মানে যদি স্যার একটু বুঝাতেন সেজন্য। হ্যাঁ না তুমি নিজেই বুঝবে ওটা। আমি ডিফারেনশিয়াল বুঝলে ইমরান অভিযোগ করবে যে স্যার আমরা এখন ক্লাসই শুরু করলাম না, নাকি ইমরান? না ইমরান চলে গেছে বোধহয়।
আর বদনামটা আমার ঘরে না স্যার, সবার ঘরে স্যার। না সেটা তো সবাই ভয় পেয়ে যাবে না, তোমারে দিয়ে উদাহরণ দিলাম সবাইকে, বুঝতে পারছো? আমি তো আরো কিছু পড়াতাম, তারপর এখানে শুরু করতাম। হ্যাঁ ঠিক আছে, সবাই শেষ করলে ভয় পেয়ে যাবে, আরে মানে ছাত্র ক্লাসের জিনিস কিছুই পড়াচ্ছে না। এদের নিজে একটু পড়ে নেবা সদীপ, ঠিক আছে? স্যার এই যে পড়লেই পারবা, এত খুবই সুন্দর বই। আর কারো প্রশ্ন আছে? নাহলে আমরা এখন শেষ করি আজকে, এমনি 20 মিনিট বেশি হয়ে গেছে, সবাই 15 মিনিটের বেশি নেওয়া যাবে না। আমি হোমওয়ার্ক দেবো তোমাদের কিছু, তাহলে তোমরা নিজেরা করলে আবার হবে। যদি কারো প্রশ্ন না থাকে তাহলে শেষ করছি এখন। হ্যাঁ ওকে, ভালো থাকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।